আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে আজকে আগের যেই চ্যাপ্টারের ধারাবাহিকতা ছিল সেটাকেই মেনটেন করব, এবং ওই ধারাবাহিকতা মেনটেন করে আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 4, আমাদের যে রাসায়নিক পরিবর্তন নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে এক্সট্রা সিলেবাসের যে পার্ট গুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা কভার করব। ঠিক আছে? সো এজ ইউজুয়াল আমি হচ্ছে আমার পরিচয়টা একটু আগে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে ক্লাসটা শুরু করব। সো আমার নাম হচ্ছে তৌকির। আমি পড়াশোনা করছি বুয়েট থেকে। আমার এইচএসসি ব্যাচ 2015, ডিপার্টমেন্ট সিভিল। আর কলেজ হচ্ছে তোমার নটরডেম কলেজ। সো এই হচ্ছে আমার শর্ট ইন্ট্রো। তো আমরা হচ্ছে আজকে ক্লাসে কি কি দেখবো সেটা তোমাদেরকে একটু আইডিয়া দেই। আমরা আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। আগে যখন ফুল সিলেবাস ছিল, এই কন্টেন্ট থেকে হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসতো। দেখো, বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম, আণবিকত্ব, এইগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। তারপর প্রভাবক ও এনজাইম, এটা থেকে শুধু যে ভার্সিটিতে আসতো ব্যাপারটা এমন না, আমরা মেডিকেলে গেলেও কিন্তু ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন পাইতাম। তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন ও তাপগতিবিদ্যা, এই যে পুরো পার্ট গুলো আছে এগুলো আমরা কভার করবো এইখানে। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে ফার্স্টে এটা কভার করব, বিক্রিয়ার হার, ক্রম, আণবিকত্ব, রাসায়নিক পরিবর্তন, একমুখী উভমুখী বিক্রিয়ার। তারপর হচ্ছে সক্রিয়ণ শক্তি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি বলে ইংলিশে। এইটা দেখো, তোমরা ইম্পর্টেন্স দেখলে বুঝতে পারবা, এটা কিন্তু একটা 3 স্টার মার্কের একটা পার্ট। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমি যেটা বলতেছিলাম, কেন এগুলা বেশি ইম্পর্টেন্ট, দেখো, এটা কিন্তু হচ্ছে মানে খুব বেশি আগের প্রশ্ন না, মানে গত বছরেরই প্রশ্ন। ঠিক আছে? সো মাঝে মাঝে কিন্তু এমন প্রশ্ন চলে আসে আর কি। সো এটা কিন্তু একটু সাবধানে খেয়াল করতে হবে, ডিলও করতে হবে একটু সাবধানে আর কি। সো আমরা হচ্ছে শুরু করি, ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিক্রিয়ার হার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করি সেটা তোমাদের সাথে একটু বলি আমি। দেখো, ধরো আমি এখানে র্যান্ডম একটা বিক্রিয়া নিলাম। ধরো এইখানে একটা বিক্রিয়া নিলাম এ। ধরো এখানে 2a প্লাস 3b ইকুয়াল, ধরো এইখানে 4c প্লাস 5d তৈরি হয়েছে। এখন এই বিক্রিয়ার আমি রেট বা বিক্রিয়ার হার বের করতে যাচ্ছি। সো রেট আমরা কিভাবে বের করি, বা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বা রেট, হার আমরা বের করি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, তাহলে ডেল্টা, তারপর হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন এ ডিভাইডেড বাই ডেল্টা টি। আমি এখানে র্যান্ডম একটা বিক্রিয়া নিয়ে তাহলে তোমাদের দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ধরো এ থেকে বি, এটা একটা বিক্রিয়া। এখন এখানে ভাইয়া বিক্রিয়ক কে বলতো ভাইয়া? বিক্রিয়ক হচ্ছে এ, আর উৎপাদকে বি। এখন আমরা যদি এই বিক্রিয়ার হারটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই ঘনমাত্রার পরিবর্তন হইতে যে সময়টা লাগছে সেই সময়ের পরিবর্তন। এখন তোমরা একটু সিম্পলি চিন্তা করো, কোন একটা বিক্রিয়া যখন গ্রাজুয়ালি চলতে থাকে তাহলে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। তাহলে কমতে থাকবে, তার মানে ইনিশিয়ালি যদি 100 থাকে, সময় যাওয়ার সাথে সাথে এটা কিন্তু কমে ধরো 80-তে আসলো। তাহলে কমে গেছে, 100 থেকে 80-তে আসছে। তাহলে কতটুকু কমছে? আমরা সবসময় কমে কতটুকু এটা বের করি হচ্ছে, বা পরিবর্তন বের করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। জিনিসটা কিরকম? ধরো আমি যদি এইখানে ওই রিয়াকশনটাই এইভাবে চিন্তা করি, ধরো এইখানে আছে t = 0 একদম শুরুতে, এইটা আছে তোমার 100 পরিমাণ, উৎপাদ এখনো হয়ই নাই। ধরো এইখানে 20 সেকেন্ড গেছে, আর এইখানে 30 পরিমাণ তৈরি হয়েছে। তাহলে এখন তোমার কাছে এইখানে বিক্রিয়কে থাকবে কতটুকু ভাইয়া? 70 পরিমাণ, স্বাভাবিকভাবেই। তা এইবার তোমাকে যদি বলি যে ভাই, তুমি এইখানে পরিবর্তন বের করবা, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন এটা তুমি বের করবা, তাহলে তুমি কেমনে বের করবা? ডেল্টা এ। তাহলে তুমি বলবা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে কি? ঘনমাত্রা এনে লিখবো হচ্ছে ফাইনাল, শেষ। তারপর কি লিখবো? ঘনমাত্রা। তারপর লিখবো হচ্ছে ইনিশিয়াল। তাহলে ঘনমাত্রা ফাইনাল কত আছে এখানে? 70 মাইনাস 100, তাহলে অ্যান্সার কত আসবে এখানে? -30 আসছে। এটার মানে কি বোঝায় জানো? যে তুমি যদি বিক্রিয়কের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তন বের করো, এটা আসবে নেগেটিভ। ওকে, এবার আসো, আমি যদি এই জিনিসটাই উৎপাদের সাপেক্ষে বের করতাম, সেম ভাবে যদি উৎপাদের সাপেক্ষে বের করি, তাহলে এইখানে কি হবে? ডেল্টা বি। তাহলে এইখানে কি লিখবো? তুমি বলবা ভাইয়া বি এর ফাইনাল ঘনমাত্রা লিখবেন আপনি, মাইনাস এখানে লিখবেন বি এর ইনিশিয়াল ঘনমাত্রা। তাহলে বি এর ফাইনাল ঘনমাত্রা এখানে কত আছে বলো পাইন? 30, আর ইনিশিয়াল আছে 0, তাহলে 30 মাইনাস 0, এটা কি আসছে? 30। তাহলে এটা প্লাস আসছে। এটার মানে কি? এটা পজিটিভ আসছে, খেয়াল করে দেখ ভাই, এটা কিন্তু পজিটিভ আসছে। এটার মানে হচ্ছে এইখানে
সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনটা বাড়ে এবং এটা পজিটিভ। ওয়ারেস এইখানে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনটা কিন্তু নেগেটিভ। তার মানে এটা কিন্তু হচ্ছে কমে, এটা কিন্তু নেগেটিভ। এ থেকে আমরা কি বলতে পারতেছি সেটা জানো, যে বিক্রিয়কের সাপেক্ষে যখন তুমি একটা ঘনমাত্রার পরিবর্তন বের করবা, এখানে অ্যান্সারটা কিন্তু আসবে নেগেটিভ, মানে ডেল্টা এ এর মানটা আসবে নেগেটিভ। এবার একটা ভালো করে কথা শোনো, রেট বা হার এটা কখনোই নেগেটিভ না, এটা সবসময় পজিটিভ। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনটা আসবে নেগেটিভ, বাট আমি জানি হার হচ্ছে পজিটিভ, তাহলে এটাকে পজিটিভ বানাইতে গেলে এটা তো আসবে নেগেটিভ, এই পুরো টার্মটা আসবে নেগেটিভ, এই যে এই পুরো টার্মটা আসবে নেগেটিভ। ঠিক আছে, এটাকে পজিটিভ বানাইতে গেলে কান ধরে পজিটিভ বানানোর জন্য এখানে একটা মাইনাস দিছি। এই মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে দুইটা জিনিস। আমরা এইখানে বিক্রিয়ার হারটা বের করতেছি বিক্রিয়কের সাপেক্ষে, একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, দুইটা জিনিস বোঝাচ্ছে। তাহলে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি এইখানে বিক্রিয়কের সাপেক্ষে না বের করে উৎপাদের সাপেক্ষে বের করতাম, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা কিরকম হইতো, রেট কিরকম হইতো? তুমি বলবা ভাইয়া উৎপাদের সাপেক্ষে বের করতে গেলে আপনি লিখবেন হচ্ছে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি লিখবো, সময়ের পরিবর্তন। এই যে দেখো উৎপাদের সাপেক্ষে তোমার বিক্রিয়ার হার চলে আসছে। তুমি জিনিসটা কেমনে লিখছো? উপরে লিখছো ঘনমাত্রার পরিবর্তন, নিচে কি লিখছো, সময়ের পরিবর্তন। এখন একটা মজার জিনিস খেয়াল করো, মজার জিনিস খেয়াল করো। ঘনমাত্রার পরিবর্তন বিক্রিয়কের সাপেক্ষে যা আসছে, বিক্রিয়কের সাপেক্ষে যা আসছে, উৎপাদের সাপেক্ষে অ্যান্সারটা কি আলাদা আসছে? অ্যান্সারটা কি আলাদা আসছে ভাইয়েরা? না, ঘনমাত্রার দেখো পরিবর্তন বিক্রিয়কের সাপেক্ষে যা আসছে উৎপাদের সাপেক্ষেও তাই আসছে। তাহলে বিক্রিয়ার হার তুমি যখন বের করবা, দুইটার যার সাপেক্ষে বের করো না কেন, তোমার বিক্রিয়ার হারের মান কিন্তু সেমই থাকবে। মানে কি জিনিসটা, তুমি যখন কাজ করবা দেখো এইখানে পরিবর্তন 30, সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন 20, তাহলে 30/20 অ্যান্সার আসবে 3/2। নিচেরটাও কিন্তু ভাইয়া 30/20 আসবে, এখানে দিব 30, নিচে দিব 20, তাহলে এটা আসবে তোমার 3/2। এবার এটার ক্ষেত্রে কি হবে, তুমি বলবা মাইনাস, এখানে কি লিখবো, -30/20। অ্যান্সার কি আসবে, 3/2। এটার মানে কি বুঝাইতেছে, তুমি বিক্রিয়কের সাপেক্ষে বের করো, উৎপাদের সাপেক্ষে বের করো, যার সাপেক্ষেই বের করো না কেন, বিক্রিয়ার হার সবসময় কি থাকবে, সেমই থাকবে। পুরা জিনিসটা সামারি করি, পুরা জিনিসটা সামারি করি। আমরা বিক্রিয়ার হার বের করি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। যদি তুমি বিক্রিয়কের সাপেক্ষে বের করো, আগে একটা কান ধরে মাইনাস দিবা, মানে কান ধরে মাইনাস মানে হচ্ছে যে এটা মাইনাস আসবে, তো সো প্লাস বানানোর জন্য একটা মাইনাস দিব। আর যদি উৎপাদের সাপেক্ষে বের করো, জিনিসটা মাইনাস দেওয়ার দরকার নাই। কেন এখানে মাইনাস দিছি ভাইয়া, রেট ক্যান্ট নেভার বি নেগেটিভ, কখনোই এটা নেগেটিভ হবে না। সো যেহেতু এটা নেগেটিভ হবে না, তাই পজিটিভ বানানোর জন্য তোমাকে অবশ্যই একটা মাইনাস দিতে হবে। এবার তুমি বিক্রিয়কের সাপেক্ষে রেট বের করো আর উৎপাদের সাপেক্ষে রেট বের করো, যার সাপেক্ষে রেট বের করো না কেন, রেট অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। এই জিনিসটা কিন্তু ভালো মতো মনে রাখতে হবে, রেট অলওয়েজ সেমই আছে। দেখো 3/2, এখানেও কিন্তু কি আছে, আমার 3/2ই আছে, দে আর অল সেম। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে ভাইয়া রেটের ইউনিটটা কি আসবে, হারের এককটা কি আসবে? তুমি বলবা ভাইয়া উপরে লিখছেন ঘনমাত্রার পরিবর্তন, নিচে লিখছেন সময়ের পরিবর্তন, তাহলে ভাইয়া এটার এককটা লেখা আমার জন্য কোনো ব্যাপারই না। এককটা কি হবে, দেখো আমরা লিখতে পারি মোল পার লিটার। মোল পার লিটার কেন লিখছেন ভাইয়া, কারণ উপরে ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা তো মোল পার লিটার, আর নিচে হচ্ছে সময়, তাহলে সেকেন্ড ইনভার্স 1। কেউ যদি বলে ভাইয়া আমি এটা এভাবে লিখবো না, আমি এইভাবে আমার পছন্দ হচ্ছে না, আমি অন্যভাবে লিখবো, হ্যাঁ লিখতেই পারে চাইলে, সে চাইলেই লিখতে পারে। কিভাবে লিখবে, ক্যাপিটাল এম সেকেন্ড ইনভার্স 1। বিলিভ করেন ভাইয়া, এই ক্যাপিটাল এম মানে কিন্তু মোল পার লিটার। তার ভালো লাগতেছে না, এবার লিখবে না, ভাই আমার এটাও ভালো লাগছে না, আমি গাড়তেরা মানুষ, আমার আরো ভালো লাগবে, অন্য কিছু লিখবো, কোনো সমস্যা নাই। দেখো মোল পার ডেসিমিটার ইনভার্স 3 সেকেন্ড ইনভার্স 1, এটা হয়। কারণ কি, 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব সেম জিনিস, তোমরা এটা জানো। 1 লিটার আর হচ্ছে 1 ডেসিমিটার কিউব, এরা কি জিনিস, সেম জিনিস। যেহেতু সেম জিনিস, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড বসাও আর মোল পার ডেসিমিটার ইনভার্স 3 বসাও, জিনিসটা কি থাকবে, একই থাকবে। এইবার আমরা মোটামুটি একটা রেট সম্পর্কে আইডিয়া আসছে,
এবং কিভাবে বের করে পুরো জিনিসটা বুঝছো? উপরে ঘনমাত্রার পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন, এর আগে একটা মাইনাস দিই, যদি বিক্রিয়কের সাপেক্ষে হয়, উৎপাদের সাপেক্ষে হলে আমরা মাইনাস দেই না। একক হচ্ছে তিনটেই লেখা যায়, তোমার যেটা ভাল লাগে। ওকে, এইবার আসো একটা স্পেশাল সিনারিও। স্পেশাল সিনারিও কেন বলতেছি, একটু ঝামেলা আছে। দেখো আগের এই বিক্রিয়াটার মধ্যে কিন্তু কোনো মোল সংখ্যা নাই, মানে 2a 3b 4b এরকম কিছু নাই, ওয়ারেস এইখানের এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু দেখো একটা মোল সংখ্যার মারপেচ আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার বা রেট ইকুয়েশন কেমনে লিখবো? তো এই ক্ষেত্রে আমরা রেট ইকুয়েশন লিখি হচ্ছে, সবার সাপেক্ষে বের করতে পারবো, তুমি এর সাপেক্ষে বের করতে পারবা, এর সাপেক্ষে বের করতে পারবা, এর সাপেক্ষে পারবা, এর সাপেক্ষে পারবা, সবার সাপেক্ষে পারবা। তাহলে এই ক্ষেত্রে রেটটা কি হবে? ডেল্টা এ ঘনমাত্রার পরিবর্তন এর ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু এইখানে হবে তোমার হাফ, এইখানে একটা মাইনাস দিব। ওয়াই ভাইয়া মাইনাস দিচ্ছেন? কেন মাইনাস দিচ্ছেন? কারণ এটা তো বিক্রিয়কের সাপেক্ষে, হ্যাঁ এর সাপেক্ষে এটা আসবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এখানে 2 দিয়ে ভাগ কেন করছেন? এই যে এইখানে ভাই আপনি 2 দিয়ে ভাগ কেন করছেন? এখানে 2 মূল ছিল, তাই 2 দিয়ে ভাগ করছি। এটা একটা মনে রাখার মতো বিষয়। এটা লজিকটা কি বা এটার পিছনে কারণটা কি? আমরা অ্যাকচুয়ালি প্রতি মোলের জন্য বিক্রিয়ার হার বের করি, মনে রাখবো এটা। তাহলে 2 মোলের জন্য বিক্রিয়ার হার হচ্ছে এইটুকু, ডেল এ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে 1 মোলের জন্য বিক্রিয়ার হার কত হবে? তাহলে অবশ্যই 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে পরেরটার ক্ষেত্রে কত দিয়ে ভাগ করবা? 3 দিয়ে ভাগ করবা। এরপরেরটার ক্ষেত্রে তুমি 4 দিয়ে ভাগ করবা। এরপরেরটার ক্ষেত্রে তুমি 5 দিয়ে ভাগ করবা। চলো করি। সবার ক্ষেত্রে কিন্তু রেট সেমই থাকবে, কারণ তোমাকে একটু আগে আমি প্রমাণ করে দেখাইছি, তুমি বিক্রিয়কের সাপেক্ষে বের করো আর উৎপাদের সাপেক্ষে বের করো, যার সাপেক্ষেই বের করো না কেন তোমার বিক্রিয়ার হার কি থাকবে? সেম থাকবে। তাহলে এখানে কি দিব? 1/3। আগে কি থাকবে বাবারা? একটা মাইনাস থাকবে। তারপর এইখানে কি হবে? এবার উৎপাদের সাপেক্ষে চলে গেলাম, তাহলে মাইনাস আর দিব না। তাহলে এখানে কি লিখবো? আচ্ছা ওয়েট, ওকে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে, এটা চলে গেছে। এবার দেখো এটার সাপেক্ষে যদি বের করি, সি এর সাপেক্ষে, তাহলে ডেল সি ডিভাইডেড বাই এখানে কি হবে? ডেল সি ডিভাইড বাই এটা কি হবে? ডেল টি। তারপরে এখানে কি হবে? 1/4 এটা হবে। তারপর ধরো আমি যদি এবার ডি এর সাপেক্ষে লিখি, তাহলে ডেল ডি, ডেল ডি, ডেল ডি, ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি ইন্টু কত হবে? 1/5 হবে। পুরো জিনিসটা আমার এইটার মধ্যে কভার হয়ে যাওয়ার কথা, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখো। আমি এবার এখানে যেটা বলতে চাচ্ছি, তাহলে মোল সংখ্যা কি হয়ে যায়? মোল ক্যাপিক্যাসিতে যেরকম মোল সংখ্যা কি হয়ে যেত মনে আছে তোমাদের? মোল সংখ্যা কি করে ফেলতা তোমরা? পাওয়ার হয়ে যেত ক্যাপিক্যাসিতে। তাহলে এইখানে মোল কি হয়ে যাচ্ছে? পাওয়ার না হয়ে এটা কি হয়ে যাচ্ছে বাবারা? ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু রেটের জন্য মনে রাখবা, বিক্রিয়ার হার যখন তুমি ক্যালকুলেশন করতেছো, মোলটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। চমৎকার, বুঝে গেলাম। এবার বিলিভ করো ভাইয়া আমি এতক্ষণ যা যা বলছি এই জিনিসগুলো এখানে বলা আছে, একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এটা একটু আমরা বলে যাই, আর বাকি সব জিনিসপত্রগুলো এগুলো বলা হয়েছে, গতির হার। আচ্ছা, এখানে ডিফারেন্সিয়েশন কেন নিয়ে এসে? ডিফারেন্সিয়েশন নিয়ে আসা এখানে একটু ছোট ভুল আছে, এটা মাইনাস ডিসি হবে। হ্যাঁ এটা বিক্রিয়কের সাপেক্ষে, এটা উৎপাদের সাপেক্ষে, এটা মাইনাস ডিসি ডিসি। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওই যে দেখো বিক্রিয়ার ঘনমাত্রা এটা মাইনাস আছে, মাইনাসটা দিতে ভুল করছে হয়তো। ওকে, ওই যে আমরা যে এককগুলো লিখছিলাম দেখো, আমি সেকেন্ড লিখছিলাম, তারা এখানে সেকেন্ডাল এখানে এস লিখছে, সমস্যা নাই, একই জিনিস। আচ্ছা এবার দেখো হার ধ্রুবক। হার ধ্রুবক জিনিসটা কি? হ্যাঁ, সো হার ধ্রুবক জিনিসটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার হার যে লিখছি মাইনাস ডিসি ডিটি। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি তো ডিসি ডিটির কথাবার্তা কিছু বলেন নাই, আমাকে বলছেন ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। বিলিভ করো ভাইয়া, এই ডিসি মানে হচ্ছে কনসেন্ট্রেশনের ডিফারেন্স, ডিটি মানে হচ্ছে টাইমের ডিফারেন্স। তুমি একটু ইংলিশটা দেখো, সি মানে কনসেন্ট্রেশন মিন্স ঘনমাত্রা, ডি মানে ডিফারেন্স, তাহলে কি আসছে? ঘনমাত্রার পার্থক্য বা পরিবর্তন। টি মানে টাইম, টাইমের ডিফারেন্স বা সময়ের পরিবর্তন। আসলে আমরা এখানে ঘনমাত্রার পরিবর্তন বা সময়ের পরিবর্তনই লিখছি, এবং এটা বিক্রিয়ার হারই ইন্ডিকেট করতেছে। ওকে, এটা বিক্রিয়ার হারই ইন্ডিকেট করতেছে। এবার এখানে একটা কথা হচ্ছে যে ভাই তুমি যখন এখানে বিক্রিয়ার হার এভাবে লিখবা, এটা কেন ডি ডি দিয়ে লিখছো? আসলে আমরা এখানে একুরেসি চাই, এখানে সময়ের গ্যাপটা খুবই কম হয়, তোমরা পড়ছিলা লিমিটের ক্ষেত্রে ওই যে ডেল টি টেন্স টু জিরো হইলে ডেল ওয়াই বাই ডেল এক্স হয়ে যায়, তখন ডিওয়াই ডিএক্স, ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করছি। মানে এইখানে টাইম গ্যাপটা খুবই কম, এই যে এই জায়গাটায় ডিটি টেন্স টু জিরো, তাহলে যেহেতু ডিটি টেন্স টু জিরো, তাহলে এখানে টাইম গ্যাপটা খুবই কম, তার মানে এটা অনেক বেশি অ্যাকুরেসি সম্পন্ন। তাহলে আমরা যদি মাইনাস ডিসি ডিটি দিয়ে বিক্রিয়ার হার বের করি, সেটার অ্যাকুরেসি কিন্তু অনেক
বেশি থাকবে। একুরেসি বলতে সেটার ক্যালকুলেশন যেটা করতেছো সেই ক্যালকুলেশনে যে অ্যান্সারটা পাবা সেটা অনেক বেশি অ্যাকুরেট আসবে। ওকে, যাই হোক, তাহলে বিক্রিয়ার হার এটা কার উপর নির্ভর করবে ভাইয়া? এটা নির্ভর করবে বিক্রিয়কের ঘনমাত্রার উপর। এটা কি লিখছেন ভাইয়া? এটা লিখছি হচ্ছে বিক্রিয়ার হার। এটা কি লিখছেন ভাইয়া? এটা লিখছি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তোমরা এটা এভাবে ফিল করতে পারো, ছোটবেলায় তোমরা লাভ ক্ষতির অঙ্ক করছো না? অবশ্যই করছো, লাভ ক্ষতির অঙ্ক সবাই করে। হ্যাঁ, তাহলে ওই যে আমার লাভও নাই লসও নাই ওইটা না, হ্যাঁ, লাভ লস দুইটাই থাকে। হ্যাঁ, এটা কিন্তু কথা না যে লাভও নাই লসও নাই, লাভও থাকে লসও থাকে। তো এখানে তুমি বিক্রিয়ার কোন একটা হার যদি বের করতে চাও, এই বিক্রিয়ার হারটা কার উপর নির্ভর করবে? বিক্রিয়কের ঘনমাত্রার উপর। যেরকম লাভ বা ক্ষতি নির্ভর করতো ক্রয় মূল্যের উপর, তাহলে তুমি বিক্রিয়ায় কতটুকু উৎপাদ পাবা এটা পুরা জিনিসটা ডিপেন্ড করে কিন্তু বিক্রিয়কে তুমি কি পরিমাণ নিছো। এখন বিক্রিয়কে তুমি নেওই নাই, বিক্রিয়া হবে না, রেট কই থেকে আসবে? তোমার ইনপুট মানে ইন এ সেন্স তোমাকে বলতে পারি তোমার এফোর্ট তুমি যতটুকু দিবা ওই অনুযায়ী তুমি আউটপুট পাবা। তুমি সারাদিন পরিশ্রম করছো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট পাবা। তুমি পরিশ্রম করো নাই, তুমি ভালো রেজাল্ট পাবা না। দ্যাটস দ্য বেসিক লাইন এখানে। সো তুমি এখানে যদি কনসেন্ট্রেশন যদি বিক্রিয়কের নাও, এটা যদি অনেক হাই কনসেন্ট্রেশন হয় রেট অনেক বেশি হবে, এটা যদি অনেক লো কনসেন্ট্রেশন হয় রেট অনেক কম হবে। তাহলে পুরা রেটটা কার উপর ডিপেন্ডেন্ট? বিক্রিয়কের ঘনমাত্রার উপর। এটাকে আমরা একটু পরে আরো মডিফাই করব, বাট আপাতত আমরা লিখি দেখো মাইনাস ডিসি, এটা সি, হ্যাঁ ভালো হয় নাই, ডিটি। অনুপাত তুলে দিলে কি দিতে হয় রে বাপ? একটা ধ্রুবক দিতে হয়, তাহলে কে ইন্টু সি। এবার দেখ, এটা হচ্ছে হার, এটা ঘনমাত্রা, তাহলে এটা কি বোঝায় ভাই? এটা বোঝায় রেট কনস্ট্যান্ট। বাংলায় আমরা বলি হার ধ্রুবক। এই যে এটাকে বলে হার ধ্রুবক। এবার এই কোশ্চেনের মধ্যে মজার কাহিনীটা কি দেখো, তোমাকে যদি বলা হয় যে রেট কনস্ট্যান্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, এখানে সি এর মান যদি 1 মোলার হয় তাহলে তুমি দেখো তো এই রেটের মানটা আর কে এর মানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, কোনো পার্থক্যই থাকে না, কারণ এটা 1 বসালে এই দুটো ইকুয়াল হয়ে যায়। এটাই লিখছে ঘনমাত্রা 1 মোলার হলে তখন বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। এটা খুবই সিম্পল একটা জিনিসপত্র, মানে এর বোঝাই যাচ্ছে যে মাইনাস ডিসিডিটি ইকুয়ালস টু কে ইনটু সি টু দি পাওয়ার কে কেসি হোয়াটএভার। আমি সঠিক ফর্মুলা একটু আগে বলে ফেলতে চাইছিলাম, একটু পরে ইন্ট্রোডিউস করব তোমাদের সাথে, বাট আপাতত চলে আর কি। এখানে ঘনমাত্রা 1 মোলার, তাহলে মাইনাস ডিসিডিটি ইকুয়ালস টু কে ইনটু সি, এটা 1 মোলার হলে মানে এই রেট আর রেট কনস্ট্যান্টটা তখন সেম হয়ে যায়। ওকে, ডান গেল। মোটামুটি বুঝলাম এটুকু। আমরা কয়েকটা জিনিস শিখে ফেললাম, রেট কিভাবে বের করে, একটা বিক্রিয়া দেওয়া থাকলে সেটা রেট ইকুয়েশন কেমনে লেখে সেটা বুঝলাম। এরপরে আরেকটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কিভাবে বের করে। রেটের সাথে রেট কনস্ট্যান্টের যেটা রিলেশন সেটা দেখলাম। ঘনমাত্রা 1 মোলার হয়ে গেলে সেক্ষেত্রে রেট এন্ড রেট কনস্ট্যান্ট কি হয়? সেম। ওকে, এবার কি বলা আছে? এখানে বলা আছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। আমি মানে ধুমধাম আগাই, মানে এখানে পয়েন্ট আকারে আগানো উচিত, বাট আমরা ধুমধাম আগাবো। দেখ ভাই, 1 নাম্বার আমরা যেটা দেখবো টেম্পারেচার। টেম্পারেচার, হ্যাঁ, তাপমাত্রা, এটা একটু দেখবো। এখন তাপমাত্রার সাথে রিলেশনটা কিরকম হবে? তুমি যদি তাপমাত্রার সাথে রিলেশনটা দেখো, তুমি তাপমাত্রা যত বাড়াবা, টেম্পারেচার যত বাড়াবা, কি হবে? তুমি বলবা বিক্রিয়কে যেই সমস্ত অণুগুলা থাকবে বিক্রিয়কে তাদের মধ্যে ছোটাছুটির পরিমাণ আরো বেড়ে যাবে। এইভাবে চিন্তা করো, ধরো আমরা এই রুমে 10 জন আছি তোমরা সহ। এখন যখন তুমি এই রুমে আগুন ধরায় দিবা, কেউ কিন্তু আর এই রুমে বসে থাকবে না, সবাই দৌড়াদৌড়ি লাগাই দিবে, ছোটাছুটি করা শুরু করবে, কারণ স্বাভাবিক ভাই, আগুন ধরে গেছে, গরম। হ্যাঁ, কেউ ছোটাছুটি মানে কেউ আর নর্মাল থাকবে না। সো তাপমাত্রা বাড়ায় যাওয়া মানে হচ্ছে মানে এখানে সবাই ছোটাছুটি শুরু করবে। তাহলে এখানে যেটা হবে তোমরা পড়ছো গ্যাসের ক্ষেত্রে, ওই যে তাপমাত্রা বাড়ায় দিলে গ্যাসের গতিশক্তি বাড়ে। গতিশক্তি বাড়লে একটা জিনিস আমি একটু বলতেছি, টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়ে, আর একটা জিনিস আমি এখানে বলতেছি নতুন, তোমরা এখন এটা শোনো নাই, এ, এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি বাড়ে। সক্রিয়ণ শক্তি বাড়লে মনে রাখবা সেই রিয়াকশনের রেট বেড়ে যায়। এ মানে কি, এটা টার্মটা একটু লিখে রাখি এখানে। এ এইটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে ইএফ। ঠিক আছে, সো অ্যাক্টিভেশন এনার্জি, বক্স করে রাখি, ঝামেলা লাগবে না। ওকে, সো এবারে ওকে টেম্পারেচার। এবার 2 নাম্বার যে পয়েন্টটা সেটা কি? 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে তোমার ঘনমাত্রা। আমি কিন্তু সেই সাথে সাথে ইংলিশ গুলো বলতেছি, সাথে সাথে বাংলাও বলতেছি, যাতে তোমাদের ঝামেলা না হয়।
এখন দেখো তো, তুমি যদি কনসেন্ট্রেশন বাড়ায় দাও তাহলে কি হবে? কনসেন্ট্রেশন বাড়ায় দিলেও কি হবে বলো তো? তোমার ধাক্কাধাক্কি বা কলিশন বা সংঘর্ষ বেড়ে যাবে। সংঘর্ষ বেড়ে গেলে সংঘর্ষে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন। এই দেখো, ঘর্ষণ ঘর্ষণ। আমরা এই রুমে আগে 10 জন বসতাম, এখন এই রুমে 100 জন আছি, ঘেঁষাঘেঁষি ঘেঁষাঘেঁষি ঘেঁষাঘেঁষি, অবস্থা খারাপ। হ্যাঁ, সবার সাথে গেলে ধুমধাম ধাক্কা লাগতে থাকবে। তার মানে কি? সংঘর্ষ বেড়ে গেছে। সংঘর্ষ বেড়ে গেছে, এটার মানে কি ভাইয়া? তোমাকে বলতে পারি তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে গেলে তুমি রেজাল্ট গুলা বা কনসিকুয়েন্স গুলা জানো। ইকে বেড়ে যাবে, ইয়ে বেড়ে যাবে। আমি আর মাঝের পয়েন্ট গুলা লিখতেছি না, আমি একেবারে লিখতেছি রেট বেড়ে যাবে। ওকে, সো এটাও কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আসো 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার কাছে প্রেসার। মানে এইগুলো হচ্ছে রেট কে কন্ট্রোল করে কি কি ফ্যাক্টর। মানে কোন একটা রিয়াকশনের তুমি যদি রেট কন্ট্রোল করতে চাও, এট দ্যাট কেস তোমাকে কি কি ফ্যাক্টর চিন্তা করতে হচ্ছে। ওকে, তাহলে এখানে প্রেসার বাড়ায় দিছো মানে কি বলো তো? প্রেসার বাড়ায় দিছো মানে কি? ভলিউম কমায় দিছো। বয়স্ততে পড়ছো না তোমরা এটা? প্রেসার বেড়ে গেছে মানে কি? আয়তন অনেক কমে গেছে। আয়তন কমে গেছে, এটার মানে কি বলো তো? আয়তন কমে গেছে মানে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। আয়তন কমে গেছে মানে কি? এস ইকুয়ালস টু এন বাই ভি। ভলিউম কমে গেছে মানে ঘনমাত্রা বেড়ে গেছে। আগের মতোই ভাইয়া, কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তাহলে কনসেন্ট্রেশন বেড়ে গেলে টেম্পারেচার বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায়, সক্রিয়ণ শক্তি বেড়ে যায়, তাহলে রেটও বেড়ে গেছে। আমি আর মাঝের পয়েন্ট গুলা লিখতেছি না। আশা করি বুঝছো। ওকে, এই আপওয়ার্ড সাইন মানে বাড়তেছে আর কি, এটা আশা করি বুঝছো জিনিসটা। তোমরা আশা করি এইসব জিনিসগুলা বুঝো, তোমরা যথেষ্ট স্মার্ট, আশা করি বুঝছো। ওকে, এটা থাক আপাতত, এই কলমে লিখতে থাকি। সবুজ ভালোই লাগতেছে লিখতে। 4 নাম্বার। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি সারফেস এরিয়া, বাংলায় হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। এই ক্ষেত্রে পয়েন্টটা আমরা যদি তোমাকে নোট ডাউন করে দেই, সারফেস এরিয়ার ক্ষেত্রে নিয়মটা কি? সারফেস এরিয়ার সাথে রেটের সম্পর্কটা সমানুপাতিক। সারফেস এরিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু বিক্রিয়ার হার। সারফেস এরিয়া বাংলা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। একটা জিনিস মনে রাখবা, এইভাবে চিন্তা করো, ধরো তোমার কাছে একটা বড় এরকম একটা বক্স আছে। এই বক্সকে টুকরা করছো তুমি 10টা খণ্ডে। এবার কোনটার সারফেস এরিয়া বেশি হবে? বড় বক্সটার, না তুমি যে ছোট 10টা বক্স নিছো সেই ছোট 10টা বক্সের? উত্তর হচ্ছে ভাইয়া, ছোট 10টা বক্সের সারফেস এরিয়া অনেক বেশি হবে। ভাই আমি তো এটা বোধগম্য হচ্ছে না, তুমি এটা চিন্তা ভাবনা করে রং লাগাও। বড় বক্সের সারফেসে তুমি যদি রং লাগাও, তোমার যেই পরিমাণ রং যাবে, ছোট যে 10টা বক্স নিছো কাইটা ছোট ছোট খণ্ড করে, ওটা যদি রং লাগাও দেখবা ছোট 10টা বক্সের রঙের পরিমাণ অনেক বেশি লাগবে। হোয়াট ডাজ ইট মিনস? তার মানে ছোট বক্স গুলাতে সারফেস এরিয়া বেড়ে গেছে। তার মানে জিনিসটা যেটা দাঁড়াইতেছে, তুমি ধরো ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া করাইতেছো। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট আর ধরো 2HCl, এটা রিয়াকশন করাইতেছো। এখন এটা তো চুনা পাথর। এখন তোমার কি মনে হয়, তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চাও, এখানে ক্যালসিয়াম কার্বনের টুকরাগুলা কি অনেক বড় বড় নিবা নাকি অনেক ছোট ছোট নিবা? তোমার উত্তর হচ্ছে অনেক ছোট ছোট নিব। কারণ সেটার সারফেস এরিয়া বেশি। সারফেস এরিয়া বেশি মানে হচ্ছে সেটার রেট বেশি, তাহলে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশনও অনেক বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব বলতো? স্মল পিস নিব। কেন স্মল পিস নিব হোপসো বুঝছো পোলাপাইন? স্মল পিস নিব, তাহলে যেটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবং এই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু পরবর্তীতে আমাকে যত বেশি ছোট টুকরা নিবা, এখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন রেট তত বাড়বে। ওকে, বুঝলাম এটা। 4 নাম্বার পয়েন্ট শেষ। এবার আমরা 5 নাম্বার পয়েন্টে যাব। আচ্ছা, এটা চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর দুইটা পয়েন্ট আছে বেসিক্যালি। আরটা আছে বিক্রিয়কের প্রকৃতি। আচ্ছা, আমরা এখানে একটা পেজ অ্যাড করে এটা পড়ায় ফেলি। মানে আমি এখানে এটা পড়ায় দিচ্ছি, পরে তোমরা ওটা দেখে নিবা আর কি, জাস্ট এটাই, আর কিছু না। ওই পয়েন্টটা আর আমি স্লাইডে যা লেখা আছে তো লেখাই আছে। তারপর হচ্ছে প্রভাবক, ক্যাটালিস্ট। এটার ইংলিশটা হচ্ছে ক্যাটালিস্ট। ও, ইংলিশ লিখতেছিলাম। আচ্ছা, সমস্যা নাই ভাই, সরি, আমি আসলে বাংলা বলে বলে গেছি। যদি কেউ না বুঝোস ভাই একটু দেখে নিস, আমি কিন্তু বাংলা বলে বলে গেছি। আচ্ছা, সরি, সমস্যা নেই। এটা হচ্ছে প্রভাবক। সো প্রভাবকের ক্ষেত্রে জিনিসটা কি? প্রভাবক যদি তুই দেস, প্রভাবকের ক্ষেত্রে আমরা যখন একটা বিক্রিয়া সলভ করি, বিক্রিয়ার ক্ষেত্রে একটা মজার কাহিনী হয়। এটা রিয়াকশন যখন আমরা নেই, এটা নেই, রিয়াকশন যখন আমি চিন্তা করি, আহ, আচ্ছা, এটা কেটেই দিই। এটা নিলাম, এটা নিলাম, এরকম। এটা রিয়াকশনকে যখন আমরা চিন্তা করি, এই রিয়াকশনের একটা রিয়াকশন একটা শক্তির নির্দিষ্ট পাহাড় অতিক্রম করে বিক্রিয়া উৎপাদে পরিণত হয়। আমরা যদি এইখানে একটু লাইনটা টানি, এখানে একটা লাইন আছে এরকম, এখানে আরো একটা লাইন আছে এরকম। ঠিক আছে? সো এইবার এখানে যেটা হয়েছে, এটা এখানে থাকে আমার বিক্রিয়ক, রিয়েক্টেন্ট।
আর এইখানে থাকে আমার প্রোডাক্ট। এবার একটা রিয়াক্টেন্ট যখন রিয়াক্টেন্ট প্রোডাক্টে যায় তখন তাকে একটা বিশাল শক্তির পাহাড় অতিক্রম করতে হয়। এটা একটা রিয়াকশনের বেসিক থিম। তাহলে সে কতটুকু শক্তির পাহাড় অতিক্রম করছে তোকে যদি জিজ্ঞেস করা হয়, তুই বলবি যে ভাই এইখানে শক্তির পাহাড় অতিক্রম করছে হচ্ছে এই যে এইটুকু। দেখ ভাই এটা আমি হলুদ কালারে নিই। শক্তির পাহাড় অতিক্রম করছে এই যে এইটুকু শক্তির পাহাড় অতিক্রম করছে এইটুকু। মজার কাহিনী কি জানো? এই যে শক্তির পাহাড়টুকু লিখছো না, এটাই তোমার সক্রিয়ণ শক্তি। মানে এইখানে বিক্রিয়কের শক্তির মান এইটুকু, উৎপাদের শক্তির মান এইটুকু, আর যে শক্তির পাহাড়টা অতিক্রম করছো সেটার শক্তি হচ্ছে এই পর্যন্ত। আর একটু বড় করে দিই, এটা এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই, নাহলে মিলবে না, মিলতেছে না। মানে এটা একটু বড় আর কি, এখন ওটা বড় করা। ঠিক আছে, সো এখন এইখানে শক্তির যে পাহাড়টা অতিক্রম করছো সেটাও এখানে লিখে দিই। এই যেরকম একটা শক্তির পাহাড় তুমি অতিক্রম করছো, ঠিক আছে। এই যে ভাইয়া এইটুকু হচ্ছে তোমার বিক্রিয়ক থেকে সক্রিয়ণ শক্তি। এখন তুমি যখন প্রভাবক ব্যবহার করবা, যেটা হয়, এটা আমি অ্যাকচুয়ালি ভুল বলতেছি, আমাদের বইও ভুল আছে, বাট আমি বইকে ফলো করে ভুলই বলতেছি, বাট সত্যি না জিনিসটা, বাট তাও বলতেছি। প্রভাবক ব্যবহার করলে এটা সক্রিয়ণ শক্তিটা কমে যায়। যার জন্য কি হয় দেখো, পাহাড়ের উচ্চতা যদি তোমার জন্য কমে যায়, তাহলে তুমি তো ভাই, ধরো আগে যদি 5,000 মিটার পাহাড়ের হাইট থাকতো, তুমি এখান থেকে যদি 5,000 মিটার একবার ক্রস করতা, তাহলে হচ্ছে 5 মিটার, তুমি সারাদিনে 10, 15, 20 বার যাচ্ছ, আরে 5 মিটার পাহাড়ের উচ্চতা ক্রস করা কোনো ব্যাপারই না। এই যে সক্রিয় শক্তি যে কাজটা করে, এখানকার পাহাড়ের উচ্চতাটা কি করে, মানে প্রভাবক যে কাজটা করে এখানকার পাহাড়ের উচ্চতাটা কি করে দেয়, কমায় দেয়। জিনিসটা কিরকম হয়, এই যে ভাই, এই যে এরকম হয়ে গেল। তাহলে দেখো তো কি হয়ে গেছে, তার সক্রিয়ণ শক্তিটা কি হয়ে গেছে, কিছুটা পরিমাণ কমে গেছে। কিছু পরিমাণ কমে গেলে কি হবে, আগের থেকে বেশি সংখ্যক বিক্রিয়ক এখন কি করবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে, যার জন্য বিক্রিয়ার রেট কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে প্রভাবক ব্যবহার করলে কি হয়, আমি আবার বলছি ভাই, এটা কিন্তু আমি ভুল বলতেছি, বাট আমার বইয়ে এটা আছে তাই আমি এটা ফলো করতেছি। ওকে, বইয়ের কথাটাই ফলো করতেছি, বাট এটা ভুল বলতেছি। ওকে, সক্রিয়ণ শক্তি কমে গেছে, সক্রিয়ণ শক্তি কমে গেছে মানে তার রেট বেড়ে গেছে। ওকে, লাস্ট পয়েন্ট 6 নাম্বার। এটা হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা যদি বুঝাইতে চাই। বিক্রিয়ক আসলে এইখানে অঙ্কগুলা, এই লেকচারটা একটু বড় হবে হয়তোবা, এইখানে অঙ্কগুলাও একটু পেইনফুল, ক্যালকুলেশনও পেইনফুল, কনসেপ্ট গুলোও পেইনফুল, বাট তোমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখো ইনশাল্লাহ বুঝবা। সো বিক্রিয়কের প্রকৃতি এটা অ্যাকচুয়ালি কি বলে, এটা বলে যে তুমি যখন রিয়াকশনটা করাইতেছো, রিয়াকশনের মধ্যে যে রিয়াক্টেন্ট গুলো আছে, ধরো তুমি সোডিয়াম পানির সাথে রিয়াক্ট করে, হ্যাঁ, বুঝো ভালো করে বুঝো, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম প্লাস XR, এই মামুর বেটাকে যদি নিয়ে তুমি কাজ করো, এইখানে যদি তুমি ড্রাই ইথান নেও, মামুর বেটা, মামুর বেটা, বাক্স নিয়ে একটা, বাক্স নিয়ে সাদা কালার, এই তো চমৎকার, এটা অ্যাড করে দিলাম। তৈরি হয়ে যাবে কি আমার, এখানে হয়ে যাবে অ্যালকেন, আর 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 কি হয়ে যাবে, আর তৈরি হয়ে যাবে, এটা 2 মোল লাগবে, 2 মোল। তাহলে 2 মোল নাক্স তৈরি হবে, নেক্স বা নাক্স হোয়াট এভার ইউ সে। এইবার দেখো তো, এখন আমি এইখানে, তোমরা কি দেখছো কিনা জানি না, তোমরা আসলে এটা ফিল করো নাই কখনো হয়তো বা, আমি তোমাদের আজকে ফিল করার জায়গাটা দেই। দেখো এইখানে তুমি ড্রাই ইথান নিছো, কেন ড্রাই নিছো, ওয়াই, কেন ড্রাই নিছো, কারণ হচ্ছে বিক্রিয়কে যারা আছে, এই সোডিয়াম মানুষটা পানির প্রতি অনেক বেশি সেন্সিটিভ। এখন যদি তুমি পানি নিয়ে নাও, সেইখানে হ্যালোজেনকে ফালায় রেখা পানির সাথে রিয়াকশন করবে। তারপরে এখানে বিক্রিয়কের প্রকৃতিটা বোঝাটা খুব জরুরি, তার বৈশিষ্ট্য জানাটা খুবই জরুরি। মানে তুমি এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া করাইতেছো, এবং তুমি চিন্তা করতেছো বা ভাবনা চিন্তা করছিলা যে সোডিয়াম হ্যালোজেন থেকে, মানে অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনকে বের করে নিয়ে চলে যাবে এবং আমাকে প্রোডাকশন হিসেবে অ্যালকেন দিবে। বাট তুমি সেখানে ড্রাই ইথার নেও নাই, তুমি নিছো হচ্ছে ময়েস্ট ইথার, ভেজা ইথার। তাহলে যেটা প্রবলেম হবে, সোডিয়াম হ্যালোজেনকে বের করবেই তো না, বরঞ্চ সে আরো যেটা করবে, সে সোডিয়াম এখান থেকে যায় সে পানির সাথে রিয়েক্ট করে ফেলবে ময়েস্ট ইথার যদি নাও। তাহলে বিক্রিয়কের প্রকৃতি বোঝাটাও জরুরি। ওকে, সো মোটামুটি এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের আছে: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপর বললাম প্রভাবক, প্রভাবক কি করে, সক্রিয় শক্তি কমায় দেয় যার জন্য বেশি সংখ্যক বিক্রিয়ক কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, আর হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি। এই পুরো জিনিসটা এখানে সামারি করা বলা আছে, এই পুরো জিনিসটা এখানে সামারি করা বলা আছে। একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন আমি একটু তোমাকে বলবো এখন। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বেশ ইম্পর্টেন্ট। সো আমরা এখানে আরো একটা পেজ এড করে নিই, নাহলে হচ্ছেই না আসলে আমাদের জীবন ধরতে। পুরো জিনিসটা আমি কনসেপ্ট গুলো শেয়ার করে নিবো, তারপর অঙ্ক ভাইয়া তোমরা পারবা ইনশাল্লাহ। আমরা এরকম একটা ইকুয়েশন তোমাদের সামনে শেয়ার করছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, -dc/dt ইকুয়ালস টু কে ইন্টু সি। ওই যে লাভ ক্ষতি বুঝাইছিলাম, আমার জীবনটাই লাভও নাই লসও নাই, না এরকম হওয়া উচিত না। আমাদের জীবন শুড বি লাইক দিস, লাভও থাকবে লসও থাকবে, সেটার মধ্যে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, জীবনে ভাই লাভও থাকবে, তোমার লসও থাকবে, এর মধ্যেই তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি যদি ভাবো আমার লাভও নাই লসও নাই, তুমি বাঁচবা কি জন্য? হ্যাঁ, তোমাকে আল্লাহ তাআলা কেন মানুষ বানাইছে, অবশ্যই কিছু একটা থাকবে সেখানে। ওকে, যাই হোক, সো আমরা হচ্ছে এখানে কে, এই কেটা কি ভাই,
এই কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক। এবার এই হার ধ্রুবকের উপর তাপমাত্রা একটা প্রভাব আছে। এই যে দেখো, এখানে আরহেনিয়াসের সমীকরণ নামে একটা সমীকরণ আছে, আমি সমীকরণটা দেখাইতেছি। এইখানে দেখো, আরহেনিয়াসের সমীকরণ। এটা কি বোঝায়? এটা বোঝায় তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের যে সম্পর্কটা ছিল তোমাদেরকে দেখাইছিলাম। তাপমাত্রা যত বাড়ে গতিশক্তি বাড়ে, সক্রিয়ণ শক্তি এটা আসলে বাড়ে বলতে কি আসলে এই যে এইখানে একটা পয়েন্ট কিন্তু আসলে তোমরা মিস করছো। তোমরা অনেকে ভাবছো হয়তো বা এই সক্রিয়ণ শক্তি বাইরে গেছে মানে তো ভাই এখন তোমার মাথায় আসা উচিত যে ভাই আপনি একটু আগে দেখালেন প্রভাবক ব্যবহার করলে আমার সক্রিয়ণ শক্তি কমে যায়। হ্যাঁ, সক্রিয়ণ শক্তি কমে যায় এটার মানে কি ভাইয়া? সক্রিয়ণ শক্তি কমে যায় মানে বেশি সংখ্যক বিক্রিয়া কোনো অংশগ্রহণ করতে পারে। এখন আপনি বলতেছেন এখানে তাপমাত্রা বাড়াবেন, আবার এখানে গতি শক্তি বাড়ছে, আর সক্রিয়ণ শক্তি বেড়ে গেছে, তাহলে তো ভাই আরো পাহাড়ের উচ্চতা বেড়ে গেছে। তাহলে কি এবার বেশি সংখ্যক সক্রিয়ণ শক্তি অংশগ্রহণ করতে পারবে? না, এইখানে বেসিক্যালি এই যেটা হয় না, এটা কিন্তু হয় না। খুব ভালো করে খেয়াল রাখবা, এটা কিন্তু হয় না। আসলে সক্রিয়ণ শক্তি বাড়েও না, কমেও না। এটা আমি তোমাকে একটু বুঝাই। সক্রিয়ণ শক্তি কখনো বাড়েও না, কমেও না। আসলে তোমার পথটা সহজ হয়। জিনিসটা কিরকম, ধরো তোমার এলাকায় একটা 10 তলা বিল্ডিং আছে, তোমার ওই এলাকার বিল্ডিং এ লিফট নাই। তাহলে তুমি যখন ওই 1 তলা থেকে 10 তলা উঠবা, তোমার কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে এবং বেশ কষ্ট হবে। ওকে, এবার তুমি চলে আসো, ওই বাসায় একটা লিফট ইন্ট্রোডিউস করে দাও। এবার তুমি কিন্তু 1 তলা থেকে 10 তলা উঠতে পারবা, তোমার কিন্তু এই ক্ষেত্রে কষ্ট অনেক কম হবে। এবং আগে যদি তুমি 10 বার ওঠানামা করতা, এবার তুমি 100 বার ওঠানামা করতে পারবা, কারণ তোমার এখন এনার্জি লস কম হবে। এই যে এটাই হচ্ছে তোমার, লিফটটাই হচ্ছে সেই প্রভাবক। লিফটটাই হচ্ছে সেই প্রভাবক। এখন আমারে বলো তো, তুমি লিফট ব্যবহার করার কারণে তোমার 10 তলা কি 5 তলা হয়ে গেছে? 10 তলার উচ্চতা কি 4 তলায় চলে আসছে? 10 তলার উচ্চতা কি 8 তলায় চলে আসছে? না, আসে নাই। আমি কিন্তু ফার্স্টে এখানে আবার বলতেছি, এখানে ফার্স্টে কিন্তু একটু ভুল পড়াইছি, আমি কিন্তু বারবার বলতেছিলাম আমি এটা ভুল পড়াচ্ছি, ভুল পড়াচ্ছি, ভুল পড়াচ্ছি। আসলে ভুল পড়াচ্ছি বলতে কি, এই জিনিসটা সক্রিয়ণ শক্তির মান কখনোই চেঞ্জ হয় না। এই যে আমি যে দেখাইছিলাম এই যে কমে গেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। এটা ভুল। সক্রিয়ণ শক্তির মান কখনোই কমে না, বাড়েও না, কমেও না, এটা ফিক্স থাকে। ওই যে বললাম লিফট ব্যবহার করো, তোমার বিল্ডিং এর হাইট কিন্তু কখনো বাড়েও না, কমে। তাহলে ভাই এটা কেন দেখালেন? বইয়ে আছে তাই আমি বলছি। আচ্ছা, এখন এই জিনিসটা একটু ক্লিয়ার করি। সক্রিয়ণ শক্তি এখানে বাড়ে না। আসলে যেটা হয়, অধিক সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয় তাপমাত্রা বাড়াইলে। অধিক সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়। এইটা হচ্ছে বেসিক কথা। তাপমাত্রা বাড়াইলে আগে যদি 10টা অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হইতো, এখন দেখা যায় 100টা হয়। তার ফলে কি হয়ে যাচ্ছে? বিক্রিয়ার রেটটা বেড়ে যাচ্ছে। ভাই মারপেস লাগায়ও না, একটু ঠান্ডা মাথায় কথাটা বুঝে তারপর নোট ডাউন করো। ওকে, নাইস। সো এখানেই আমরা কথাটা বলতেছিলাম, এই যে তাপমাত্রা কানেক্টেড আছে, এই তাপমাত্রার সাথে হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট একটা সম্পর্ক আছে। এই পুরো ইকুয়েশনটা দিছে হচ্ছে আরহেনিয়াস। সো আরহেনিয়াসের ইকুয়েশনটা কি? কে ইকুয়াল এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, আর টি, আর টি, আর টি। ওকে, সো এখন আমরা যে জিনিসটা করব, এইখানে এইখানে আমরা একটা কাজ করি। এলএন কে বোথ সাইডে এলএন নিয়ে নিই। কোনটা কি জিনিস বুঝাচ্ছি। এলএন থার্ড ব্র্যাকেট এ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। ভাইয়া এটাকে গুণ করে দিই। লন পি কিউ থাকলে লন পি প্লাস লন কিউ, এলএন ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। ভাইয়া লনের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে সেটা সামনে চলে আসে, মাইনাস ই এ বাই আর টি। এখানে আছে এলএন ই। এলএন ই এর মান কত পোলাপাইন? পোলাপাইন এলএন ই এর মান হচ্ছে 1। তাহলে এলএন ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়াইলো? মাইনাস ই এ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস এলএন এ। লন বলে কিছু নাই কিন্তু, আবার বলতেছি আমরা কিন্তু লন বলি। ম্যাথমেটিক্সে ভাইয়া লন বলে কিছু নাই, এটা এলএন। খুব সাবধান ভাইয়া, হ্যাঁ। এগুলা কিন্তু, ধরো বাইরে যদি দেশের বাইরে পড়াশোনা করতে গেলা, হ্যাঁ, তুমি যে বললা এলএন কে, সমস্যা নাই। একজন বললো লন কে, ও মাই গড, প্রফেসর কিন্তু মানে মাঠে মারা যাবে, সেন্সলেস হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমার সুপারভাইজার যে বাইরে পড়াশোনা করতেছো, লন কে এটা আবার কি ভাই? হ্যাঁ, লন কে নামে কোনো অপারেটর আমি তো শুনি নাই। তো খুব সাবধান এগুলা, হ্যাঁ। এটা যদি গ্রাফ আঁকি ভাইয়া, এটাকে ওয়াই অক্ষ বরাবর দিব,
এটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর দেই, তাহলে এইটা হয়ে যাবে সি, আর এইটা হয়ে যাবে আমার সেই বিখ্যাত ঢাল বাস্তব। তাহলে এটা গ্রাফটা কিরকম হবে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। চলো বাবারা গ্রাফটা এঁকে ফেলি তো। আসো ভাইয়ারা গ্রাফটা এঁকে ফেলি। এখানে এটা নিলাম, এখানে এটা নিলাম। কোনটা কোন বরাবর দিব? এই বরাবর দিব ln কে, এই বরাবর দিব কি ln কে না 1 বাই ln কে? হ্যাঁ, 1/t। ঠিক আছে, সো গ্রাফটা কিন্তু হবে y ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে মাইনাস এম এক্স, সি এর মানটা পজিটিভ, সি এর মানটা পজিটিভ, তাহলে গ্রাফটা হবে এরকম। শেষ। এই গ্রাফের ঢালের মানটা কত? এই গ্রাফের ঢালের মানটা হচ্ছে মাইনাস ই এ ডিভাইডেড বাই আর। এখানে ইয়েটা কি? ইয়েটা কি? ইয়েটা কি মনে আছে? ইয়েটা কি? ইয়েটা একটু দেখায় দেই পোলাপাইন দেখ। ইয়েটা কি হবে? ইয়েটা হবে তোর অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কেমনে বের করে ভাই? একটু যদি খোলামেলা আবার বলেন। এই যে এটা রিয়াকশন প্রোডাক্টে যাওয়ার আগে সেই সক্রিয়ণ ভালো হয় নাই, ভালো হয় নাই। রিয়াকশন প্রোডাক্টে যাওয়ার আগে সেই শক্তির এটা, এটাও ভালো হয় নাই। কেন ভাই এমন কেন হবে আমার সাথে? এটা মোটামুটি চলে। সো একটা রিয়াকশন সে যখন উৎপাদে যাবে, উৎপাদে যাওয়ার আগে সে শক্তির একটা বিশাল পাহাড় অতিক্রম করে। ঠিক আছে, শক্তির একটা বিশাল পাহাড় অতিক্রম করে। বিশাল পাহাড়, বিশাল পাহাড়, এই যে বিশাল পাহাড় অতিক্রম করছে। এই যে দেখ ভাই বিশাল পাহাড় অতিক্রম করছে। এখন মজার কাহিনী কি জানোস? এই যে সক্রিয় একটা বিশাল পাহাড় অতিক্রম করছে, এই বিক্রিয়ক থেকে এই বিশাল পাহাড়ের উচ্চতাটাই তোর সক্রিয়ণ শক্তি বোঝায়। এই যে এইটুকু বোঝায় সক্রিয়ণ শক্তি। ভালো করে একটু শুনিস ভাই এই কথাটা, এটাই তার সক্রিয়ণ শক্তি। এটা কিন্তু তার রিয়েক্টেন্ট আর, আর এটা কি তার প্রোডাক্ট পি, উৎপাদ। এখন একটা মজার কাহিনী হচ্ছে, তুই বলতে পারো যে ভাই আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সব মানে লাভ বা ক্ষতি ক্রয় মূল্য থেকে হিসাব করি, তাই বিক্রয় থেকে হিসাব করছি। তাহলে আমরা যে পড়ছিলাম উৎপাদ আর বিক্রয়কের শক্তির একটা পার্থক্য আছে, এটা কি বোঝায় ভাই? এটা বোঝায় ডেল্টা এইচ। ডেল্টা এইচ মনে আছে? তাপ উৎপাদী না তাপ হারি, দেখতেছো? তোমার লাইফে কিন্তু এই গ্রাফটা বেশ ইফেক্টিভ একটা গ্রাফ। এই গ্রাফটা কিন্তু নিচেও নামতে পারতো, নামতে পারতো না? হ্যাঁ ভাইয়া নামতে তো পারতোই। তুমি চাইলেই এটাকে নামায় দিতে পারবা। দেখো নামায় দেই, নামায় দেই, নামায় দেই, নামায় দেই। চলো 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 শুরু করে দিই। সাদা না গ্রিনই আছে এটা। না আর ভালো নাই, খালি খারাপ আঁকো। হ্যাঁ তো এগুলো ঠিক। এই যে দেখো এবার নেমে গেছে। এবার কার শক্তি বেশি? এবার রিয়েক্টেন্টের শক্তি বেশি। কার শক্তি বেশি? রিয়েক্টেন্টের শক্তি বেশি। প্রোডাক্টের শক্তি কি কম? প্রোডাক্টের শক্তি কি কম। যেহেতু প্রোডাক্টের শক্তি কম, এই যে দেখো লাইনটা নি, পেন্টু বাস্কু লাইন টাইন টেস্কো। এটা একটু উপরে উঠাই দিই, এই যে উঠাই দিলাম। তারপর বিক্রিয়ক থেকে এটা একটা লাইন টানলাম। এবার এইখান থেকে যে এনার্জি লাইনটা হইছে, এই লাইনটাকেই আমরা কি বলবো? সক্রিয়ণ শক্তি ই এ। ই এ। আর এইটুকু যে গ্যাপ, এটা হচ্ছে তোমার ডেল্টা এইচ। এটা হচ্ছে তোমার ডেল্টা এইচ। এই যে এই দুটা গ্রাফ কিন্তু আমার অনেক বেশি কাজে লাগবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ঢালের একটা কনসেপ্ট পাই গেলাম, এবং পুরো জিনিসটা আমার মডিফাই হয়ে গেল। এবার এখান থেকে আরেকটা কাজ করে ফেলবো। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে, T1 টেম্পারেচারে রেট হবে K1, T2 টেম্পারেচার মানে আমার তো রেট বাড়বে। টেম্পারেচার চেঞ্জ করলে কি হয়? রেট বাড়ে। তাহলে T1 টেম্পারেচারে রেট হবে K1, T2 টেম্পারেচার হবে রেট হবে K2। তাহলে দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে দুইটা রেট চলে আসছে। T1 টেম্পারেচারে রেট K1, T2 টেম্পারেচারে রেট K2। তখন আমার ইকুয়েশনটা কিরকম হবে, মানে আমার কতটুকু বাড়বে? এই ইকুয়েশনটা আমরা একটু মডিফাই করি, চলো এখানেই করি। দেখো 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 দেখো, ln K2। সক্রিয় শক্তি কিন্তু কখনোই চেঞ্জ হয় না, আমি তোমাদেরকে আজকেই শিখাইছি। ইএ বাই আর, এটা কিন্তু আমাদের বইয়ের একটা চরম লুপ হোল। হ্যাঁ, 1 বাই, টান মেরা লেখার অভ্যাস গেল না তো তোমার আর। T1, সরি গাইস, প্লাস ln এ। ওকে, এটা T2 কেন দিছো? বোকা রে বোকা, বোকা রে বোকা। এটা তো হবে K1, K1 হবে এটা। ln K1, T1 না? তাহলে ln K2, 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 1/T2। সংগ্রামী বন্ধুগণ, তোমরা কি বুঝতেছো সব? বোঝা উচিত, বোঝা উচিত। এটা এক, এটা দুই। তাহলে আমরা একটা কাজ করি, 2 বিয়োগ 1 করে দেখি তো আমাদের জীবন যুদ্ধে কি চলে আসে। 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1, দুইটা দুই নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বাদ দিব। তাহলে ln K2 মাইনাস ln K1। তাহলে এটা কমন যায়। হ্যাঁ, ইয়ে বাই আর কমন যায়, এটা কারাগারি চলে যাবে, এটা তো বুঝো ভাই, এটা কারাগারি।
তাহলে EA/R 1/T1 মাইনাস 1/T2, 2 বিয়োগ 1 তো। তাহলে এক কাজ করি, এটা মাইনাস থাকবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে EA/R কমন নিলে, আচ্ছা আমি এবার লিখি EA/R, ঠিক আছে। EA/R 1/T2 মাইনাস 1/T2 প্লাস 1/T1। তাহলে এখন আমরা যেটা করব, এই ওয়াইটা তো মুছতে হবে, এখানে না দিয়ে আসলে একটা কাজ করি, এটা পরের পেজে লিখি, রাবারটা ইরেজারটা নিয়ে এটা পরের পেজে লিখি। তোরা এটা মিলাইতে পারবি না, মিলাইতে পারবি না ইন সেন্স এখানে আটাইতে পারবো না আমরা। পেজ ইকুয়েশনটা এখানে আবার লিখি, বেশিক্ষণ লাগবে না। EA/R ইন্টু 1/T2 প্লাস কনস্ট্যান্ট লিখবো না, ln লিখবো, ln এখানে একটা মাইনাস, আর ln কে 1 মাইনাস EA/R ইন্টু 1/T1 প্লাস ln এ। এবার 2 বিয়োগ 1 করি, এবার মেলাইতে সুবিধা হবে। ln k2 ডিভাইড বাই 2 বিয়োগ 1 করছি, তাহলে মাইনাস EA/R 1/T2, বিয়োগ 1 তো, তাহলে মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস। 2 বিয়োগ 1 না 1 বিয়োগ 2? বোকা রে বোকা, কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। এটা 1 বিয়োগ 2 তো, 1 বিয়োগ 2, তাহলে 1 বিয়োগ 2 EA/R মাইনাস EA/R 1/T2, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1/T1, কনস্ট্যান্ট কাটাকাটি চলে গেছে। ওকে ভাই, মাইনাস দিয়ে গুণ করে দাও তো, EA/R 1/T1 মাইনাস 1/T2। বুঝছো তো কি হয়েছে এখানে? আসলে এই লাইনটা এইভাবে লিখি, দাঁড়াও তোমাদের বুঝতে সুবিধা হবে, আরো সুবিধা করি। EA/R মাইনাস 1/T2 মাইনাস মাইনাস EA/R ইন্টু 1/T1, যাতে ভুল না হয় ভাই, ভুল করো না। তাহলে EA/R, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাই আমি বলতেছিলাম, 1/T1 মাইনাস 1/T2, আর এখানে বিয়োগ আকারে থাকলে সেটা হয়ে যায় ভাগ, ln k2/k1, ln k2/k1। বোকারে বোকা, কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে, বেচবো হাটে। ওকে, যাই হোক, তো এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আমার জন্য। আরহিনিয়াসের যেটা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার রেট কম্পারিজন, আর এটা আমি বুঝাইছি। এলএন এর ভ্যালু কত? এলএন এর ভ্যালু কিন্তু ছিল 1, যার জন্য আমরা এটা লিখি নাই। আচ্ছা, এই তো মোটামুটি গেল, এখানে মোটামুটি গেল 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 গেল। ওকে, সক্রিয়ণ শক্তি, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ যে ভাই এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, অলরেডি ডান, ডেফিনেশন গুলো বলা আছে, পড়ে ফেলছি। বিক্রিয়ার হার ও সক্রিয়ণ শক্তি, এটা পড়া শেষ, আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করা শেষ, মানে আমি স্লাইড বলি না আর কি, বাট জিনিসগুলো তোমাদের পড়ায় ফেলছে। হা 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 হা। অনেক ইকুয়েশন চলে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখ পোলাপাইন, আস্তে আস্তে দেখ, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। ও আচ্ছা, লগে কনভার্ট করলে খালি জাস্ট 2.303 দিয়ে গুণ করতে হবে, আর কিছুই না। আচ্ছা, এখানে ক্রমবিক্রিয়ার কিছু কথাবার্তা আছে, এইগুলো আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। আমাদের বেসিক্যালি হচ্ছে প্রথম ক্রম আর শূন্য ক্রমটা আসে, খুব কম সেকেন্ড অর্ডার আসে। প্রথম ক্রম তোরা ফিজিক্স সেকেন্ড ইয়ার চ্যাপ্টার 9-এ পড়ছুস, বা এনে কি ছিল মনে কর, তোরা একটু মনে কর। এন ইকুয়াল n0 ইন্টু e⁻⁻ এই কোয়েশনটা তোরা দেখছোস না দেখোস নাই? হাত তুল, হাত তুল, পোলাপাইন হাত তুল, ভাই দেখছি, ভাই দেখছি, ভাই দেখছি, দেখছোস না? হ্যাঁ দেখছি। তারপর এই কোয়েশনটা দেখছোস, অর্ধেক আয়ু t½ ইকুয়াল ln2/λ, ln2 ডিভাইডেড বাই ল্যামডা। পোলাপাইন দেখছোস? হ ভাই দেখছি, এটাও দেখছি, এটাও দেখছি। বিশ্বাস কর ভাই, তুই যেটাকে এন বলতেছিলি বা n0 বলতেছিলি, আমরা এখানে সিটি আর সি0 বলতেছি, বা সি আর সি0 বলতেছি। মানে কি জিনিসটা? তুই যেটাকে n0 বলতেছিলি, আমরা এটাকে বলতেছি সি0। তুই যেটাকে এন বলতেছিলি, সেটাকে আমরা হয়তোবা সি বলতেছি অথবা সিটি বলতেছি, একই জিনিস, শেষ, আর কিছুই না। এই ক্রমবিক্রিয়ার কনসেপ্টটা একটু আইডিয়া দিই, একটু আইডিয়া দিতে হবে, কারণ অঙ্ক মিলাইতে পারবো না আমরা। হ্যাঁ, আমাদের অঙ্ক আছে, এবং পরীক্ষায় হিউজ অ্যামাউন্ট অফ অঙ্ক আসতো ক্রমবিক্রিয়াতে। ওই ইকুয়েশনটা আবার লিখি, মাইনাস, না ভালো হয় নাই লেখাটা, লেখা এমনি ভালো না, তারপরে যদি আরো খারাপ হয় তাহলে তো আরো বিপদ।
মাইনাস ডিসি ডিটি ইকুয়াল কে ইন্টু সি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে তোর ক্রমবিক্রিয়া। ইকুয়েশনটা তোরা একটু ভিডিওটা পজ করে একটু দেখ কি লিখছে এখানে। এটা লিখছে রেট, এটা লিখছে রেট কনস্ট্যান্ট, আর লিখছে সি টু দি পাওয়ার এন। এখানে এনটা কি? এনটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। এনটা কি? এনটাই হচ্ছে তোর বিক্রিয়ার ক্রম। এনই হচ্ছে তোর ওয়ার্ডার। এই এনটাই হচ্ছে তোর বিক্রিয়ার ক্রম, এনই এনই হচ্ছে অর্ডার। এখন এখানে আমরা কিছু কথাবার্তা বলবো। দেখ, এন ইকুয়াল 0, তাহলে এটা শূন্য ক্রম বিক্রিয়া, 0 অর্ডার। তাহলে ইকুয়েশনটা কি হবে? মাইনাস ডিসি ডিটি ইকুয়ালস টু কে ইন্টু সি টু দি পাওয়ার 0। সি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে কে। এন ইকুয়ালস টু 1, এটা কত ক্রম রে? এটা হচ্ছে তোর ফার্স্ট অর্ডার। তাহলে এখানে কি হবে? মাইনাস ডিসি ডিটি কে ইন্টু সি টু দি পাওয়ার 1। তাহলে এখানে হবে তোর কে সি। তাহলে এখানে তোর কে সি থাকবে, আর কিছু নাই। এন ইকুয়ালস টু 2 হইলে এটা সেকেন্ড অর্ডার, অর্ডার মানে ক্রম। তাহলে এখানে কি হবে? মাইনাস ডিসি ডিটি ইকুয়ালস টু কে ইন্টু সি স্কোয়ার। দ্যাটস ইট, এটি হচ্ছে অ্যান্সার। এবার এইখান থেকে আমরা বেসিক্যালি কি বের করি? এখান থেকে বের করি হচ্ছে মানে একটা রিয়াকশনের অর্ডার কেমনে ডিফাইন করি। হাউ ক্যান উই ডিফাইন রিয়াকশন অর্ডার? হাউ ক্যান উই ডিফাইন অর্ডার অফ এ রিয়াকশন? এটা আমরা কেমনে বের করি? এটা আমরা কেমনে বের করি? সো নিয়মটা হচ্ছে এরকম, আমরা ইউনিট অফ কে দেখি অথবা হচ্ছে ক্যালকুলেশন করি। এই দুইটা কাজ করি। মানে কি ভাইয়া, আমার এইখানে কে এর ইউনিট, তুই একটা জিনিস খেয়াল করছস কিনা জানি না, কে এর ইউনিট এক একটা ক্রমবিক্রিয়ার জন্য বা অর্ডার রিয়েকশনের জন্য এক এক রকম। দেখ, এটা যদি 0 অর্ডার হয় তাহলে কে এর ইউনিট হচ্ছে তোর রিয়েকশন, রেট অফ রিয়েকশনের যে অর্ডার তাই। দেখতে পারতেছোস? দেখ, কে এর ইউনিট হবে মোল পার লিটার পার সেকেন্ড। যদি ফার্স্ট অর্ডার হয়, এখানে মোল পার লিটার পার সেকেন্ড আছে। আচ্ছা আমি একটা পেজ নিয়ে দেখাই, দেখ জিনিসগুলো দেখাই, দেখ এটা বুঝতে হবে আসলে, নাহলে বুঝবি না ভাই। তাহলে দেখ, মাইনাস ডিসি ডিটি ইকুয়াল কে ইন্টু সি টু দি পাওয়ার 0, মানে বেসিক্যালি কে। তাহলে এইটার ইউনিট হচ্ছে কে। তাহলে কে এর ইউনিট কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোর 0 অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডারের জন্য হয়তো কি হবে? মাইনাস ডিসি ডিটি ইকুয়ালস টু কে ইন্টু সি টু দি পাওয়ার 1, মানে হচ্ছে কে সি। ইউনিট গুলো লিখি, এটার ইউনিট কি? মোল, রেটের ইউনিট তো তুই জানোস, মোল পার লিটার পার সেকেন্ড। আর এইটার ইউনিট কি? মোল পার লিটার। তাহলে কি হবে এখানে? এইখানের মোল পার লিটার, এইখানের মোল পার লিটার কাটাকাটি যাবে। তাহলে কে এর ইউনিট কি হবে? কে এর ইউনিট হবে সেকেন্ড ইনভার্স 1। ইন এ সেন্স ইউ ক্যান সে টাইম ইনভার্স 1 পার সেকেন্ড, পার আওয়ার, পার ডে, পার মিনিট, পার ইয়ার হইতে পারে। এবার সেকেন্ড অর্ডারের জন্য এক একটা সময় এক একটা হবে, কিন্তু আমি প্রসেসটা কিন্তু তোদেরকে ধরে ধরে দেখাই দিচ্ছি যাতে কোনো ঝামেলা না থাকে। তাহলে দেখ, কে ইন্টু সি স্কোয়ার, এটার ইউনিট কি রে? মোল পার লিটার। আর এখানে হচ্ছে তোর মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, কারণ সি এর ইউনিট তো মোল পার লিটার এটা। তাহলে এখন থাকবে কি? একটা কাটাকাটি যাবে। কয়টা কাটাকাটি যাবে? একটা কাটাকাটি যাবে। তাহলে থাকবে কি? কে এর ইউনিটটা থাকবে কি? এখান থেকে এটা এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে একটা। তাহলে এই পাশে কি হবে? 1/, এখানে কিন্তু সেকেন্ড ইনভার্স 1 আছে, একটা থাকবে 1/1/, মোল পার লিটার। আর এখানে হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, তাহলে কি হবে? লিটার পার মোল পার সেকেন্ড। এটা কিন্তু ভাই এমসিকিউ এ প্রচুর পরিমাণে আসে। এটা কিন্তু ভাই এমসিকিউ এ প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আর কি, ইউনিট অফ কে দেখে আমরা হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো ডিফাইন করতে পারি যে কোনো একটা জিনিস বেসিক্যালি কোন ক্রম ফলো করবে আর কি।
সো এই জিনিসটা কিন্তু বেশ 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 ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখিস যে আমরা বেসিক্যালি একটা রিঅ্যাকশনের অর্ডারকে আমরা ডিফাইন করি, হ্যাঁ। সো ইউনিট অফ কে এবং ক্যালকুলেশন পুরো জিনিসটা, ক্যালকুলেশন জিনিসটা হচ্ছে ডেটা দেওয়া থাকলে আমরা ক্যালকুলেশন করি আর কি, হ্যাঁ। এটা বেসিক্যালি হচ্ছে ডেটার উপর নির্ভর করে, তোর কাছে যদি ডেটা দেওয়া থাকে ওই ডেটার উপর, সরি, সো এই ডেটার উপর নির্ভর করে ওই ডেটা থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে কাজ করি, ওকে। আচ্ছা, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। এই যে দেখ, এগুলো সব বলা আছে, একক হতে বিক্রিয়ার ক্রম নির্ণয়, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, শূন্য ক্রম, সব বলে ফেলছি। বিক্রিয়ার ক্রম নির্ণয়ের সূত্র বলে ফেলছি। আহ এখানে একটা জিনিস আছে, T1 ও T2, A1 ও T2 প্রাথমিক ঘনমাত্রা। আচ্ছা, এটা পড়ে ফেলছি, ওই যে এই যে পড়ে ফেলছিলাম, এই গ্রাফটা আমরা আঁকছিলাম। কোথায় আঁকছিলাম মনে পড়ে? মনে কি পড়ে সেই সোনালী অতীত? কোথায় আঁকছিলাম তোদেরকে দেখাই, দেখ দেখ, আমি কিন্তু আঁকছি এগুলা, হ্যাঁ, সবই আঁকা হয়েছে। কই যে আঁকছি যাই না, বাট আঁকছি। এই যে দেখ, এটা আঁকা হয়েছে। এটার মধ্যে লগ ভার্সনটা আঁকা হয় নাই, আমি তোদেরকে একটা হিন্টস দিয়ে দিই, একটা শর্টকাট শিখাই দিই আজকে। শর্টকাটটা হচ্ছে এরকম, যদি এখানে লন কে থাকে তাহলে গ্রাফের ঢাল যা আছে, যদি এইটাই লগ কে ভার্সেস 1/t হয়, তাহলে সেই ক্ষেত্রে ঢালটা কি হবে জানো? পুরা সব জিনিস সেম থাকবে, খালি জাস্ট তুই একটা 2.303 দিয়ে ডিভাইড করে দিবি, 2.303 আর এটা হচ্ছে তোর ঢাল। সো এটা একটু মনে রাখিস, গ্রাফ দুইটাই কিন্তু সেম, মোটামুটি শেপ সবই সেম, একটা হচ্ছে একটু ঢালও বেশি আর একটা ঢাল কম। মনে রাখিস লনের ঢালটা কিন্তু হচ্ছে, মানে তুই দেখ এই দুটোর মধ্যে কোনটা স্টিপার বেশি, মানে স্টিপার মানে বুঝছিস কিনা জানি না, কোনটা ঢালও বেশি, দেখ এটা খাড়া বেশি আর এটা খাড়া কম, তাহলে খাড়া বেশি এটা, এটা খাড়া কম, বুঝছস? এটা খারাপ কম, এটা খারাপ বেশি, দ্যাটস ইট, এইভাবে মনে রাখতে পারোস, লনের গ্রাফ খারাপ বেশি, ওকে। সো মোটামুটি আমাদের থিওরি ডান। আমি তোদের সাথে ক্যালকুলেটর যেহেতু নাই, আমাকে বেশ পেন খাইতে হবে ক্যালকুলেশন করতে যায়। আমি জানি না তোরা আমার সাথে বুঝবি কিনা, আমি তোদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব কিভাবে তুই খুব সহজে ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশন গুলো ডিল করতে পারোস। বাট খুব বেশি কি ইফেক্টিভ হবে কিনা আমি জানি না, পুরো লেকচারটা ঠান্ডা মাথায় দেখিস। ব্যাপারটা এমন না যেটা এক্সট্রা সিলেবাসের ক্লাস, তুমি তোরে আজকে আমি কিছু ক্যালকুলেশনের ট্রিক্স শিখাবো, দেখবি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। উইদাউট ক্যালকুলেটর তুই অনেক ক্যালকুলেশন করতে পারবি, তুই অনেক কিছু পারোস ভাই, বিশ্বাস করতে অনেক কিছু পারোস। ওকে, শুরু করি, বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার। দেখ, নিচের কোন বিজ্ঞানী তাপ উৎপাদী? আচ্ছা, তাপ উৎপাদী মানে কি বেসিক্যালি বলতো? তাপ উৎপন্ন হবে, সহজ ভাষায় ভাই তাপ উৎপন্ন হবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, তাপ উৎপন্ন হওয়া মানে হচ্ছে বেসিক্যালি উল্টা প্রসেস হবে। মানে দেখ, লিকুইড থেকে গ্যাসে গেছস, তাহলে এখানে তোর হিট দিতে হবে, পানি ফুটাইতে হচ্ছে, লিকুইড থেকে গ্যাস, পানি হিট দিতে হচ্ছে, তাহলে তাপ হারি। সলিড থেকে লিকুইডে গেছস, এখানেও তাপ দিতে হবে। সলিড থেকে গ্যাসে গেছস, তাপ দিতে হবে। দেখ, গ্যাস থেকে লিকুইড এসে তাপ, তাহলে উল্টা, তাহলে এখানে উল্টা প্রসেস, এটা হচ্ছে আনসার, ডান। এটা তাপ উৎপাদী, ওকে। এই যে দেখ, তোর লাইফে একটা জিনিস চলে আসছে, একটি প্রথম ক্রম বিক্রিয়া। এই ভাই, এই লাইফটা খুবই পেইনফুল। এই দেখ, এটা প্রথম ক্রম বিক্রিয়ার 50% সমাপ্ত হতে 10 মিনিট সময় লাগছে। বিক্রিয়াটির 75% সময় হতে কত সেকেন্ড সময় লাগবে? এই ক্যালকুলেশনটা করতে গেলে খুব পেন খাবি। বিক্রিয়াটির 75% সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে? দেখ, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি 2022-23-এর প্রশ্ন। ব্যাপারটা কোনো খেলা না কিন্তু, মানে ব্যাপারটা খুবই পেইনফুল যে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, সমস্যা নেই, দেখ, প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে বেসিক্যালি তোর তেজস্ক্রিয় বিক্রিয়া যা যা ছিল সবকিছু তুই ইন্ট্রোডিউস করবি প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশন গুলো তুই আগে একটু লেখ, ফিজিক্সের গুলো লেখ, n=n0 ইন্টু e⁻ মাইনাস ল্যামডা টি, মনে আছে? হ্যাঁ ভাই, মনে আছে। t½ ইকুয়াল ln2 ডিভাইড বাই ল্যামডা, এটা ইকুয়েশন লিখলাম, ইয়ার এটা ইকুয়েশন লিখলাম। এবার দেখ, 50% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগছে, 50% সম্পন্ন হতে 10 মিনিট, এটা মানে কি? অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভাঙতে যে সময় লাগে সেটা অর্ধায়ু। অর্ধেক সম্পন্ন হইতে, সমাপ্ত হতে 50% সমাপ্ত হয়েছে, তাহলে 50% ক্ষয় হয়েছে, 50% এখনো আছে, তাহলে 50% ক্ষয় হতে যে সময় সেটাই অর্ধায়ু। তার মানে তোর কাছে কোনো না কোনো ভাবে স্যারে চোখে আঙুল দিয়ে বলতেছে, দেখ ভাই, তোর কাছে না আমি অর্ধায়ু দিয়ে দিছি, সেটা হচ্ছে 10 মিনিট। তাহলে কত হবে? ln2 ডিভাইড বাই ল্যামডা। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ল্যামডার মানখানা বের করে রাখি, সেটা কত হবে? ln2 ডিভাইড বাই 10 মিনিট। এটাকে আমরা 3 নং ইকুয়েশন দিয়ে রাখলাম ভাই। মোটামুটি এটা আইডিয়া হয়ে গেল আমার কিন্তু। এবার তোরা যখন এই ইকুয়েশনটাকে প্রমাণ করছিলি, 1 নং ইকুয়েশনটা তোরা কি দেখছিলে কিনা জানি না, ln c0/ct, এটা এটা লেখা যায় এভাবে, ln n0/n ইকুয়াল ল্যামডা টি। বিশ্বাস কর, তুই এই ইকুয়েশনটা ওইভাবে লিখতে পারবি। কেমনে আমি তোরে বলি, এটাকে উল্টায় দিবি। আচ্ছা, এখন এই পুরা প্রুফ তো, লেখাটা ভালো হয় না, আগে মুছি লেখাটা, লেখাটা সুন্দর করে লিখতে হবে। মানে n ইকুয়াল n0 ইন্টু e⁻ মাইনাস ল্যামডা টি
এটা বেসিক্যালি আসছে কই থেকে তোরে যদি বলি, এটা আসছে বেসিক্যালি এখান থেকে ln n নট বাই n ইকুয়াল ল্যামডা টি, এই ফরম্যাট থেকে আসছে। ঠিক আছে, তো তুই এই ফরম্যাট ইউজ করবি, এটা বেশি ইজিয়ার। দেখ 75% সম্পন্ন হবে, তাহলে একটু দেখ তো, আমি যদি তোকে জিজ্ঞেস করি ln, মনোযোগ দিস ভাই, মনোযোগ দিস, মনোযোগ দিস, n নট, এটা তো স্টার্টিং, সম্পন্ন হয়েছে 75%, তাহলে তোর কাছে রিমেইনিং আছে কয় পার্সেন্ট? দেখ 75% সমাপ্ত, তাহলে রিমেইনিং আছে কতটুকু? রিমেইনিং অবশিষ্ট আছে কতটুকু? তুই বলবি 25%। রিমেইনিং আছে কতটুকু ভাই? 25%। তাহলে এখন আমরা কি লিখবো? এন, এন হচ্ছে অবশিষ্ট বা রিমেইনিং, তাহলে কি লিখবো? এন নট এর 25%। দেখ বুঝোস কিনা ভাই? হ ভাই, বুঝি বুঝি বুঝি। ভাই ল্যামডার মানটা বসায় দিত, কত হবে? ln2 ডিভাইড বাই 10 ইন্টু টি, এই টি এর মানটাই বের করতে বলছে। তাহলে দেখ ক্যালকুলেশন করি। ln, এন নট এন নট কাটাকাটি, এটা 0.25, তাহলে 1/0.25। দেখবি এটা ক্যালকুলেশন কেমনে করে, আমি ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশন পারি, হ্যাঁ, মানে একটু বড় হচ্ছে হয়তো বা, বাট উইদাউট ক্যালকুলেটর আই ক্যান সলভ ইট। আমার সেই ক্ষমতা আছে, আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিছে, এন্ড আলহামদুলিল্লাহ ফর দ্যাট। ln 1/4 ln2 ডিভাইড বাই 10 ইন্টু টি। এইটা একটু ছোট্ট একটা ভুল করছি, ভুল না আসলে, আবার ভুলও, বিশাল ছোট্ট ভুল না। এই যে এটা হবে ভাই 1/4, তোরা এটা জানোস 0.25 কে 1/4 লেখা যায়, 4/1 মানে 0.25, তাহলে এটা না উপরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে ভাই ln4, লিখে ফেলি চল। ln4 ইকুয়াল ln2 ডিভাইড বাই 10 ইন্টু টি। ln4 কে আমরা লিখতে পারি ln2 স্কোয়ার, ln2 ডিভাইড বাই 10 ইন্টু টি। বলা পাইন, টু সামনে চলে আসে, লনের পাওয়ার কি হয়? সামনে চলে আসে, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে 2 ln2, ফাইনালি আমরা চলে গেছি আমাদের দ্বার প্রান্তে, ইয়েস ইয়েস, আমাদের ক্যালকুলেশন ডান। ln2 ডিভাইড বাই টি। স্যারে কিন্তু তোকে এইভাবে অঙ্ক দিবে যাতে তুই পারো, স্যার কখনোই তোকে এমন অঙ্ক দিবে না যে উইদাউট ক্যালকুলেটর তুই পারোস না। এটা কাটাকাটি, বল টি এর মান কত আসবে? এটা ছিল 10 মিনিট, তাহলে টি ইন্টু টি কষ্ট কত? 10 × 2, টি ইকুয়াল 10 × 2 কত হবে? 20 মিনিট। তাহলে সেকেন্ডে কত হবে রে পোলাপাইন? 60 আর 20 গুণ করলে কত হয়? 1200। 60 আর 20 গুণ করলে কত হয়? 1200, শেষ 1200 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। তো বেশি কষ্ট হয়ে গেল আমি জানি, বাট কিছু করার নাই, এটাই অঙ্ক। একটু বেশি প্যারা খাই গেলি এখানে, বাট এটা মনে রাখতে হবে, ক্যালকুলেশনের প্রসেস গুলো মনে রাখতে হবে। একটা যদি বুঝোস, হোপসো অনেকগুলাই উইদাউট ক্যালকুলেটর এটা করা সম্ভব আর কি। ঠিক আছে, এটা ডান। আমরা এই অঙ্কটা করি। নিচের কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার ক্রম নির্ধারণ হয়? আচ্ছা, রেট অফ যে ব্যাপারটা, হ্যাঁ, আমরা ক্রম নির্ধারণ করি বেসিক্যালি এই বিক্রিয়ার আণবিকত্ব নামে একটা জিনিস আছে, এই আণবিকত্ব দিয়ে। ঠিক আছে, সো এটা আমরা একটু মনে রাখবো, বিক্রিয়ার আণবিকত্ব দিয়ে বিক্রিয়ার ক্রম নির্ধারণ করা হয়। ক্রম নির্ধারণ করা হয় বিক্রিয়ার আণবিকত্ব দিয়ে। ওকে, এবার এটা করি। এ এ থেকে বিবি বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? তাহলে এ এ, দেখ আমরা একটু বিক্রিয়াটা লিখি। এ এ থেকে বি বি, এটার ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? তাহলে রেট ইকুয়াল, আমরা মনে আছে বিক্রিয়কের সাপেক্ষে যদি বের করি, তাহলে ডেল্টা এ, এই ডেল্টা এ মানে কিন্তু ডি এ লেখা যাবে, সমস্যা নাই। ডেল্টা টি, এটা বিক্রিয়কের সাপেক্ষে বের করতেছি, মোল সংখ্যা কি হয়ে যাবে মনে আছে? ভাগ হয়ে যাবে ইন্টু 1/a। আগে একটা কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে, মনে থাকার কথা, এটা মনে থাকার কথা। তাহলে এখন দেখি আমরা কোথায় আছে, মাইনাস চিহ্ন থাকবে, 1/a থাকবে, ডি এ ডিটি থাকবে, এটা কোথায় আছে? এটা বি নাম্বারে আছে। দ্যাটস ইট, এটা আমার অ্যান্সার। এই যে বিক্রিয়ার ক্রমের অ্যান্সার ডান। ওকে, সো আশা করি বুঝছি এটা। ওকে, পরেরটা এবার কি বলছে? একটি প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা 60 সেকেন্ডে এত থেকে বিক্রিয়কের ঘনমাত্রা নেমে আসতে কত সেকেন্ড সময় লাগবে? একটি প্রথম ক্রম বিক্রিয়কের ঘনমাত্রা 60 সেকেন্ডে 2 মোল/লিটার থেকে 1 মোল/লিটার নেমে আসে, এটা প্রথম ক্রম বিক্রিয়ার, এটা দেওয়া আছে। এবার পরে বলছে যে বিক্রিয়কের ঘনমাত্রা 0.5 মোল/লিটার থেকে 0.125 মোল/লিটার নেমে আসতে কত সেকেন্ড সময় লাগবে। সো আমার কাছে দুইটা ডেটা দেওয়া আছে, এবং আমরা দুইটা ডেটা থেকে অঙ্কটা করব। ঠিক আছে, সো আমরা এখানে যেটা ফার্স্টে করব, প্রথমটা থেকে আমরা বেসিক্যালি ল্যামডার মানটা বের করব। প্রথম ডেটা থেকে আমি একটু মার্ক করি, কোনটা থেকে কি বের করব। এই যে এইটা থেকে নেমে আসে, এবং এটার জন্য যে 60 সেকেন্ড টাইম, এখান থেকে আমরা ল্যামডাটা বের করব। ঠিক আছে, এইটুকু থেকে আমরা ল্যামডা বের করব ফার্স্টে।
ওই যে আমাদের যে কনস্ট্যান্টের ভ্যালুটা ছিল এটা বের করব, ঠিক আছে? তাহলে ln সি নট বাই সিটি, ln সি নট বাই সিটি ইকুয়াল ল্যামডা টি, ঠিক আছে? তাহলে সি নটটা হচ্ছে কত 2 আর সিটিটা কত 1 এ চলে আসছে। এই যে ভাইয়া এইটা হচ্ছে আমার সি নট, এটা হচ্ছে আমার সি নট, আর এটা হচ্ছে আমার এখন নেমে আসছে, এখন রিমেইনিং আছে, এইটা হচ্ছে আমার টি। তাহলে এখান থেকে আমি বেসিক্যালি হচ্ছে কি বের করে ফেলতে পারবো, টিটা বের করে ফেলতে পারবো। তাহলে মানটা বসায় দিই। এই ক্যালকুলেশন কিন্তু এগুলো বেশ পেইনফুল, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাচ্ছে সেগুলো আমি এখানে খুব সুন্দর করে তোদেরকে ধরে ধরে দেখা দিচ্ছি যাতে তারা পারোস। 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল ল্যামডা ইন্টু টি কত হবে, টি হবে 60 সেকেন্ড। তাহলে ল্যামডা কত হবে, ল্যামডা হবে ln 2 ডিভাইড বাই 60। এটাকে আমরা একটা ইকুয়েশন প্লেস করে রাখলাম, এক নং ইকুয়েশন। ওকে নাইস, এটা পাই গেলাম, এটা পাই গেলাম। ln 2 এর, আচ্ছা পাওয়ার আগে একটা কথা আছে, তোরা এটা জানোস কিনা জানি না, ln 2 এর একটা খুব সুন্দর মান আছে, সেটা হচ্ছে তোর 0.693 ডিভাইডেড বাই 60। এটা না বসালেও চলে, আচ্ছা ln 2 থাক, দরকার নাই, ঝামেলা করার দরকারই নেই, হ্যাঁ যা আছে তাই থাক। এটাকে আমরা এখানে রাইখা দিলাম আপাতত। পরেরটা ডাটা থেকে, এবার পরের ডাটা থেকে, এই ডাটা থেকে আমরা হচ্ছে আরেকটা টি বের করব, এবার আরেকটা টি বের করব। ওকে সেকেন্ড পার্ট এবার। সো আমরা ইয়েলো কালারে চলে আসি, ইয়েলো কালার ইউজ করি, আবারও আগের মতোই ln সি নট কত এবার 0.5, এটা 0.5, আর কততে নেমে আসবে 0.125, ল্যামডা কত ln 2 ডিভাইড বাই 60, আর এখান থেকে আমি টাইমটা বের করব। এবার দেখ আমরা একটু আস্তে আস্তে আগাই। ln 0.5 এটার মানে হচ্ছে হাফ, 0.125 এটার মানে হচ্ছে 0.125, 0.125 মানে হচ্ছে 0.125 হচ্ছে 0.8, 0.25 হচ্ছে 1/4, তাহলে 0.8 এটা। ওকে ইকুয়াল ln 2 ডিভাইড বাই 60 ইন্টু হচ্ছে টি, 0.125 মানে কিন্তু হচ্ছে 1/8, ঠিক আছে? সো এবার এইটা উপরে চলে যাবে, 2 নিচে থাকবে, তাহলে ln 8 ডিভাইড বাই 2, আগের অঙ্কটাই চলে আসছে আবার দেখ, ln 2 ডিভাইড বাই 60 ইন্টু হচ্ছে 2। এবার ক্যালকুলেশন করে ফেলি, দেখ এটা হবে ln 4, ln 4 মানে 2 ln স্কয়ার, না আস্তে আস্তে লিখি, মিলাইতে পারবি না পরে প্যারা খাই যাবি। ln 2 ডিভাইড বাই 60 ইন্টু হচ্ছে 2, এটা হবে 2 ln 2, ওই যে ln 2 স্কয়ার, এটা তো দেখাইছিলাম একটু আগে, ln 2 ডিভাইড বাই 60 ইন্টু 2, তাহলে এখানে ln 2 কাটাকাটি যাবে, t ইকুয়ালস টু হবে 60 ইন্টু 2, অ্যান্সার হবে 120 সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এটা, না এটা হলুদ কালার না, নি অন্য একটা কালার নিলে বোঝা যাবে না এটা, এটা হচ্ছে তোর 120 সেকেন্ড, এই যেটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছস কি ক্যালকুলেশন করছি। প্রথম ডেটা থেকে বেসিক্যালি আমরা টি বের করছি, পরের অঙ্ক থেকে আর সরি ল্যামডা বের করছি। প্রথম ডেটা থেকে আমরা একটা ল্যামডা বের করছি, আমার যে ক্ষয় ধ্রুবকটা ছিল সেটা বের করছি, পরের অঙ্ক থেকে আমরা আরেকটা টি বের করছি, শেষ। এটাই হচ্ছে আমার পরের অঙ্কটা। ওকে এটা এবার যদি দেখি বিক্রিয়ার হারের একক কোনটি, বিক্রিয়ার হার মাইনাস ডিসি ডিটি, মনে কি পড়ে বাবুরা, মনে পড়ার কথা। একক কি হবে, মোল পার লিটার, তারপর আসবে পার সেকেন্ড, তাহলে একক কি হবে মোল পার লিটার, হয়েছে মোল পার লিটার, মোল পার লিটার পার সেকেন্ড, ও এটা সেকেন্ড, এটা বাদ, এটা লিটার পার মোল না বাদ, পার লিটার পার মোল, তাহলে নাম্বারটা মোল পার লিটার পার সেকেন্ড, শেষ, মোল পার লিটার পার সেকেন্ড। ওকে ডান, এটা হয়েছে। গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়, এটা একটা 3 মার্কা কোশ্চেন, এটা যারা মেডিকেল দিবি সামনে, হ্যাঁ মেডিকেলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়, এই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সঠিক নয় বলছে। তো সঠিক নয় হচ্ছে, আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। আমরা অ্যাকচুয়ালি কেমিক্যাল কখনোই প্রকৃতিতে চাই না, এটা মনে রাখবি, আমরা কখনোই কেমিক্যাল প্রকৃতিতে, এটা কি রে ভাই এরকম কেন হয় আমার সাথে, হ্যাঁ প্রাকৃতিক কেমিক্যাল পরি, আমরা কেমিক্যাল যত কম চাই প্রকৃতিতে, যত কেমিক্যাল যত প্রাকৃতিক জিনিসপত্র আছে নতুন করে কেমিক্যাল আমরা আনতে চাই না, সো এটা কিন্তু মূলনীতির মধ্যে নাই। ন্যূনতম উপজাতকরণ, ওই যে এটা ইফেক্টর, বর্জ্য পদার্থ রোধকরণ, যত ওয়েস্টেজ কম আসবে, অ্যাটম ইকোনমি, তারপর হচ্ছে নিরাপদ দ্রাবক ব্যবহার, আসলে নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করা, যাতে সেটা যদি ড্রেনেজ সিস্টেমে যায়ও সেটা যেন আমাদের ড্রেনেজ সিস্টেমের কোনো ক্ষয়ক্ষতি না করে। ওকে আবার কি গ্রিন কেমিস্ট্রি একই প্রশ্ন নাকি, এটা কি রে আইওটি তে 19-20 কি দুটো একই প্রশ্ন আছে না? না একই তো প্রশ্ন মনে হচ্ছে, এটাও তো প্রাকৃতিক কেমিক্যাল, এই একই প্রশ্ন, একই প্রশ্ন, এটাও একই প্রশ্ন, প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনাই হবে এটা, একই প্রশ্ন, যথাসময় দূষণ নিয়ন্ত্রণ, ন্যূনতম ঝুঁকি, ও অপশন গুলো আলাদা আলাদা, এই ভালো করে অপশন গুলো, প্রশ্ন একই বাট অপশন গুলো কিন্তু আলাদা আলাদা। দেখ এখানে নিরাপদ দ্রাবক, তারপর বর্জ্য পদার্থ রোধকরণ, ন্যূনতম উপজাতকরণ, আর এখানে হচ্ছে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক, যথাসময় দূষণ নিয়ন্ত্রণ, নতুন অপশন, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার,
আমার ঝুঁকি যত কম হবে অবশ্যই প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনায় নিব আমরা। ওকে, এইবার এই অঙ্কটা আমরা একটু করব। এটা কি বলছে, 2N2O5, আগে বিক্রিয়াটা লিখি এখানে। কি রে, 2 ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, এই কি উভমুখী বিক্রিয়া না? হ্যাঁ। তারপর কি আছে, 4NO2 প্লাস O2। এখন বলছে বিক্রিয়াটি যদি 6 সেকেন্ডে, দাগাই 6 সেকেন্ডে NO2 এর ঘনমাত্রা এত বৃদ্ধি পায়। এই ভালো করে, এটা কিন্তু বৃদ্ধি দেওয়া আছে, এই যে ভাই 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 বৃদ্ধি দেওয়া, তার মানে তোর পরিবর্তনটা দেওয়া আছে, পরিবর্তনটা দেওয়া আছে, পরিবর্তন দেওয়া আছে, এটা কিন্তু খুব সাবধানে খেয়াল করতে হবে, তোর কাছে বৃদ্ধিটাই দেওয়া আছে। তাহলে বিক্রিয়ার রেট কেমনে লেখে, রেট ইকুয়েশন কেমনে লেখে রে, রেট ইকুয়েশন লেখে ডেল্টা NO2 ডিভাইড বাই ডেল্টা T ইন্টু 1/4। তোর কাছে ঘনমাত্রা বৃদ্ধি পায় কতটুকু, মোল পার লিটার 6 সেকেন্ডে। হ্যাঁ, 6 সেকেন্ডে বৃদ্ধি পায় এতটুকু, তাহলে 1 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পাবে এটা তোর কাছে বলা আছে। দেখ এই যে এটা হচ্ছে বৃদ্ধির হার। এই একটা জিনিস আমি একটু বলি, কোন একটা রিয়াকশনের বিক্রিয়ার হার আর ওটার বৃদ্ধির হার সেম হবে না। এইটা হচ্ছে, আমি তোর বলি, এটা হচ্ছে তোর বৃদ্ধির হার, কি পরিমাণ বাড়তেছে বুঝ ভালো করে, এটা হচ্ছে বৃদ্ধির হার। আবার পিঙ্কি কালারে মার্ক করি, এই যে এই পুরা জিনিসটা বোঝায় হচ্ছে বিক্রিয়ার হার। ভালো করে খেয়াল করিস, আমি কালার পেনও সেম রাখি, পেঁচাইস না ভাই। এইটা, এই যে এই জিনিসটা হচ্ছে তোর রেট অফ রিয়াকশন, মানে বাংলায় যদি বলস বিক্রিয়ার হার। আর সাদা কালার নেই, এই সাদা কালারের বক্সটা এটা নির্দেশ করে সময়ের সাথে সাথে সে কি পরিমাণ বাড়ছে, এটা কিন্তু বিক্রিয়ার হার না। আবার বলতেছি এই সাদা কালারের বক্স কিন্তু বিক্রিয়ার হার না, পুরোটা বিক্রিয়ার হার। এটা বোঝায় বৃদ্ধির হার, বৃদ্ধির হার মানে সে কি পরিমাণ বাড়ছে। ভাই পেঁচাইছ না কিন্তু, একটা হচ্ছে রেট অফ রিয়াকশন, একটা হচ্ছে তো রেট অফ রিয়াকশন, আর একটা হচ্ছে তো বৃদ্ধির হার, দে আর নট সেম। তোর কাছে বৃদ্ধির হার বলা নাই, কিন্তু 6 সেকেন্ডে কতটুকু বাড়ে এটা বলা আছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বাড়ে, 6 সেকেন্ডে বাড়ে 3 × 10⁻³ তাহলে 1 সেকেন্ডে কতটুকু বাড়বে, 3 × 10⁻³ ডিভাইডেড বাই 6। ডাটাগুলো বসাই দিই। তাহলে তোকে রেট বের করতে বলছে, বিক্রিয়ার হার বের করতে বলছে, তাহলে 3 × 10⁻³ ডিভাইড বাই 6 ইন্টু 1/4। এইটা এটা কাটাকাটি, 1/8 ইন্টু 10⁻⁻4। 1/8 মানে হচ্ছে 0.125, 0.125 ইন্টু 10⁻³ তাহলে 1.25 ইন্টু 10⁻⁻4, এটা অ্যান্সার। 1.25 ইন্টু 10⁻⁻4, 1/8 মানে কিন্তু 0.125। আশা করি বুঝাইতে পারছি, একটু ঠান্ডা মাথায় দেখিস, ইনশাল্লাহ এটা বুঝবি। বিক্রিয়ার হারের একক কি, এই প্রশ্নটা আগেও মনে সলভ করছি। কি রে, জাহাঙ্গীরনগর, আচ্ছা ও এটা জাহাঙ্গীরনগর, মোল পার লিটার পার সেকেন্ড, এটা আগেও সলভ করা হয়েছে। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক নিচের কোনটির উপর নির্ভরশীল নয়। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান, হার ধ্রুবকের মান কোনটির উপর নির্ভরশীল নয়, -dc/dt = K × C। তাহলে এখানে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক নিচের কোনটির উপর নির্ভরশীল নয়, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সরি, এটা ক্লিক করা নাই, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে নাইস। একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা এত, 20 সেকেন্ডে পরের ঘনমাত্রা এত, বিক্রিয়ার হার কত হবে? তাহলে আদি দেওয়া আছে, তাহলে আমি এভাবে লিখে ফেলি, থার্ড ব্র্যাকেট এ আই 0.1, থার্ড ব্র্যাকেট এ ফাইনাল 0.05, এটার জন্য টি আই তোর 0, টি এফ কত, কয় সেকেন্ড গেছে ফাইনাল, 20 সেকেন্ড। তাহলে এখান থেকে তুই এটা ডেল বের করবি, ডেল এ এটা বের করবি, আর এখান থেকে একটা ডেল টি বের করবি। হ্যাঁ ভাই, তাহলে তোর অঙ্ক শেষ। বসাই দিই, চল চল বসাই দিই। তাহলে ডেল এ আপন ডেল টি, তাহলে ডেল এ কত হবে, 0.1 -0.05 ডিভাইড বাই 20। ঠিক আছে, তাহলে 0.1 -0.05, 0.1 থেকে 0.05 বাদ দিলে থাকে 0.05 ডিভাইড বাই 20। তাহলে এইখানে ক্যালকুলেশন করবো, 0.05 কে লেখা যায় 100, 0.05 কে লেখা যায় 5/100 ইন্টু 20। এইটা আর এটা কাটাকাটি গেলে হয় 4,
এইটা আর এটা কাটাকাটি গেলে হয় 4, তাহলে 1/400। তাহলে 4 × 10⁻⁻², নিচে 1/4 × 10²। ঠিক আছে, তাহলে 1/4 মানে কি রে? 1/4 মানে হচ্ছে 0.25। এভাবে লিখি 1/4 × 10⁻², 0.25 × 10⁻², তাহলে 2.5 × 10⁻³ হয়ে গেছে। ফ্রিয়ন গ্যাসের সংকেত কি? ফ্রিয়ন 12, এটা আগের দিন পড়াইছিলাম। যেটা দেওয়া থাকবে সেটার সাথে 98, তাহলে 2 9 রেখে 10। এটা বেসিক্যালি হচ্ছে CFC, তাহলে এটা ফ্লোরিনের নাম্বার, এটা হাইড্রোজেনের নাম্বার, এটা তোর কার্বনের নাম্বার। হ্যাঁ, তাহলে কার্বনের 4টা হাত দে, হাত দিলি। এবার হাইড্রোজেন একটাও নাই, ফ্লোরিন 2টা দে। হাইড্রোজেন না থাকলে ফাঁকা হাতে ক্লোরিন বসাইতে হয়। তাহলে CCl2F2, CCl2F2। শেষ হয়ে গেছে, CCl2F2 হয়ে গেছে। গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? নাইট্রোজেন। গ্রিনহাউস গ্যাস নয় কিন্তু নাইট্রোজেন। ডান। ওকে, দেখ পরে কি বলছে, এত বিক্রিয়া শুরুতে NO2 এর ঘনমাত্রা বৃদ্ধির হার দেওয়া আছে। N2O5 এর ঘনমাত্রা হ্রাসের হার কত? ঠিক আছে, N2O5 এর ঘনমাত্রা হ্রাসের হার কত? তাহলে বৃদ্ধির হার দেওয়া আছে, আমরা বিক্রিয়ার রেটটা লিখে ফেলি। দেখ লিখে, ও সরি সরি সরি, তাহলে এখানে দেখ ডেল NO2 ডিভাইড বাই ডেল T ইন্টু 1/4 ইকুয়াল ডেল N2O5 ডিভাইড বাই ডেল T ইন্টু হাফ। তোকে আমি তোরে বলি কি কি বের করতে বলছে। তোকে বের করতে বলা হয়েছে এই যে এই মানুষটাকে, তোর কাছে এই ডাটাটা গিভেন আছে। ওই যে বৃদ্ধির হার আর বিক্রিয়ার হার বা হ্রাসের হার এক জিনিস না। ঘনমাত্রা হ্রাসের হার আর বিক্রিয়ার হার কিন্তু এক জিনিস না। তাহলে অঙ্কটা দেখ, এবার দেখ করে ফেলি। তাহলে NO2 এটা হচ্ছে দেওয়া আছে 3 × 10⁻³ ইন্টু 1/4 ইন্টু ওই পাশ থেকে চলে আসবে 2, আর এখানে চলে আসবে ডেল N2O5 ডিভাইডেড বাই ডেল T। তাহলে এখানে ভাগ যাবে 2 দিয়ে, তাহলে 1.5 ইন্টু 10⁻³ এরকম একটা কিছু আসবে। 1.5 ইন্টু 10⁻³ কারণ কি? দেখ ভাই, এটা কাটাকাটি যে 2 হয়েছে, 3 কে 2 দিয়ে ভাগ করছি, 1.5 হয়েছে। আশা করি বুঝছস। ওজন স্তর ক্ষয়কারী 9 কোটি। ওজন স্তর ক্ষয়কারী 9 কোনটি? SO4। SO4 মিথেন ক্ষয় করে, ক্লোরোফর্ম ক্ষয় করে, তারপর ওই যে ক্লোরোফ্লোরোকার্বন যেগুলো আছে, তারপর নাইট্রাস অক্সাইড ক্ষয় করে। কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? মৃদু মৃদু মানে নিষ্ক্রিয়, যেটা নিষ্ক্রিয় সেটা হচ্ছে ভাইয়া CCl4। কি রে? ও, আমি ভাবছি বক্স সিলেক্ট করা আছে। CCl4 কিন্তু ডাইপোল মোমেন্ট শূন্য। CCl4 এর ডাইপোল মোমেন্ট একদমই শূন্য। খেচাং 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 খেচাং। ডাইপোল মোমেন্ট 4টা দিকে থাকে। এইদিকে একটা ডাইপোল মোমেন্ট, এইদিকে একটা ডাইপোল মোমেন্ট, এইদিকে একটা ডাইপোল মোমেন্ট, এইদিকে একটা ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, মিউ রেজাল্টেন্ট। এটা 0 এখানে। এই জন্য এটা কি হিসেবে কাজ করে? ইনার্ট সলভেন্ট, নিষ্ক্রিয় দ্রাবক, ইনার্ট সলভেন্ট। ওকে, গেল এটা। বিক্রিয়ার হার নির্দেশ করে কোন সমীকরণটি? এই A+2B বিক্রিয়া করে পি তৈরি করছে, বিক্রিয়াটির সঠিক হার সমীকরণ নির্দেশ করবে কোনটি? তাহলে প্রোডাক্টের সাপেক্ষে যদি চিন্তা করো, ডিপি ডিটি মাইনাস ডিসি ডিটি। হ্যাঁ ঠিক আছে, তো লাস্টেরটা ঠিক আছে। এই যে বিক্রিয়ার ক্রম, এই যে এরকম মাইনাস ডিসি, ধর এরকম আছে বিক্রিয়াটা A+B, এনে সি হয়েছে, তাহলে মাইনাস ডিসি ডিটি। মাইনাস তো না, এটা আসলে প্লাস আসবে। কারণ মাইনাস কেন আসবে না বুঝছস তো? কারণ এটা উৎপাদের সাপেক্ষে বের করছি। তাহলে ডিসি ডিটি ইকুয়ালস টু আমরা কি লিখি? কে ইন্টু এ এর ঘনমাত্রা, এটার উপর আলফা, বি এর ঘনমাত্রা, এটার উপর লিখি বিটা। আসলে এই আলফা আর বিটা যোগ করলে বেসিক্যালি এন আসে। আমরা ইকুয়েশনটাকে তোর সাথে রিলেট করাই। তুই এইভাবে লিখছিলি ফার্স্টে ডিসি ডিটি ইকুয়ালস টু কে ইন্টু C⁴n। এই এন এর মান মানেই হচ্ছে তোর আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা যা আসবে সেটাই বিক্রিয়ার ক্রম নির্দেশ করে। এটা কোনটা হবে? এই যে এইখানে ডি নাম্বারটা হবে তোর অ্যান্সার। নাইস, গেল। কোন বিক্রিয়ার ঘনমাত্রা সময় লেখা হচ্ছে অন্যগুলো থেকে আলাদা? মনে রাখবি শূন্যক্রম সবসময় আলাদা। শূন্যক্রম সবসময় আলাদা। শূন্যক্রম সবসময় আলাদা।
কারণ শূন্যক্রমের ইকুয়েশন গুলা কিরকম, ইকুয়েশন গুলা দেখাই। মাইনাস ডিসি, এখানে c⁻0 ইকুয়াল ইন্টিগ্রেশন, বা ইন্টিগ্রেশন কোথা থেকে চলে আসলো, আসলে এই প্রমাণগুলো ইন্টিগ্রেশন দিয়ে আনে। কে ডিটি, এখানে 0, এখানে টি, এখানে তোর c0, এখানে তোর সিটি। এটাকে প্রমাণ করলে এখানে তুই যে প্রমাণটা পাবি সিটি c0, আস্তে কিরকম আসবে, এটা আসবে মাইনাস ডিসি মাইনাস সিটি মাইনাস c0 মাইনাস c0 মাইনাস সিটি, তাহলে c0 ইকুয়ালস টু সিটি প্লাস কেটি। এটা চাইলে ইন্টিগ্রেশন করে দেখতে পারো, সেটা আসবে আর কি। হ্যাঁ, তাহলে এটা গ্রাফটা y ইকুয়ালস টু mx প্লাস c আসবে, আর বাকি সব এটা স্ট্রেট লাইন আসে, স্ট্রেট, এটা বেসিক্যালি স্ট্রেট আসে। ওকে, প্রথম বিক্রিয়ার হার ধ্রুবক এত, বিক্রিয়ার অর্ধেয় কত, হার ধ্রুবক দেওয়া আছে, অর্ধেয় বের করতে বলছে। কিরে এটা কেমনে করবো রে, হার ধ্রুবক দেওয়া আছে, অর্ধেয় বের করবো, হার ধ্রুবক দেওয়া আছে, তাহলে অর্ধেয় বের করবো। দেখ 4.2, আল্লাহ জানে পারি কিনা, 10⁻³ টি হাফ ইকুয়াল ln2 ডিভাইড বাই ল্যামডা, ln2 ডিভাইড বাই ল্যামডা। হম, এটা নেই, পিঙ্কি পিঙ্কি, ln2 ডিভাইডেড বাই ল্যামডা, ln2 হচ্ছে 0.693। এটা কি দেওয়া আছে, পার সেকেন্ডে দেওয়া আছে তাই না? হ্যাঁ, সেকেন্ডে দেওয়া আছে। তাহলে 4.2 ইন্টু 10⁻³ হিসাবের সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে আমরা 0.69 কে 0.7 ধরে নিই। এই গত ক্লাসে এরকম করছিলাম আমরা তাই না? 4.2 ইন্টু 10⁻³ আরো হিসাব করি, আগে চল। 7.7 কে আমরা লিখতে পারি 7/10, আর 4.2 কে লিখতে পারি 42/10 ইন্টু 10⁻³ ঘেচাং ঘেচাং হয়, দেখ ঘেচাং ঘেচাং হয়। তাহলে 6×7 = 42, 1/6 ইন্টু 10⁻³ 1/6 ইন্টু কি আসে 10⁻³ তাহলে 1/6 ইন্টু 10⁻³ এটা নিচে আছে ভাই, এই যে দেখ 1/6 ইন্টু 10⁻³ তাহলে উপরে চলে যাবে, এটা 10³/6 মানে কি 1000/6 ভাগ করি, দেখতো কত আসে, 6 × 6 = 6, 1000-কে 6 দিয়ে ভাগ করি, কি একটা অবস্থা। ক্যালকুলেটর ছাড়া আসলে, 6 × 6 আছে 4 শূন্য, 6 সাথে কত আসবে, 6 × 6 = 36, কি একটা অবস্থা ভাই। আবার শূন্য, আবার 6 × 6 = 36, আচ্ছা আবার হবে 36, আবার 4, দশমিক দিয়ে শূন্য, আর লিখবো না, 166, মোটামুটি 166 সেকেন্ড আসছে। এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, এটা 166, আমি হিসাবের সুবিধার্থে এমসিকিউ চেক করবো তো, এটা 60 দিয়ে ভাগ করবো, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে। 166-কে 6 দিয়ে আবার 60 দিয়ে ভাগ করি, কি রে ভাই যা তা অবস্থা শুরু করছে। 60 × 2 = 120, মিনিটে নিতে হবে, তাহলে 6, 46 যায় না, দশমিক দিয়ে শূন্য, কত হবে 460, 4×6 = 24, 46, 6×9 = 54, না 6×8 = 48, 5×6 = 48, 480 হয়ে যায় না, 6×7 = 42, 7, 6×7 = 42, 2.7 সামথিং আসবে, 2.7, যা তা অবস্থা ভাই। এটা খুবই পেন খেয়ে গেলাম এই অঙ্কটা করতে যায়। এই আমি কিন্তু এটা আগে জীবনেও করি নাই, বুঝছস, আমি এটা ফার্স্ট টাইম আজকে তোদের সাথেই করলাম, এটা আগে করি নাই। এটা ক্যালকুলেটর ছাড়া যে করতে হবে আমি চিন্তাও করি নাই, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, তো কিভাবে করছি আমি তোরে বলি, T12 = ln2/λ করলাম, তারপর মান বসায়া বসায়া এইটুকু আসলাম সেকেন্ডে, তারপর এই সেকেন্ডটা কেমনে আসছে, এই সেকেন্ডটা এখানে কেমনে আসছে, এটা হচ্ছে এখানে দেখাইলাম, এই যে সেকেন্ডে আসছে কেমনে আসছে, ভাগ করছি বাংলা ভাগ, তারপরে এটাকে পরবর্তীতে আবার মিনিটে নিছি, আবার 60 দিয়ে ভাগ করছি, ওই যে মিনিটে গেছে 2.7 সামথিং আসছে মোটামুটি, তাহলে এটা অ্যান্সার 100% এটাই হবে, এটা হবে, এরবারে কোনো অ্যান্সার নাই, ইনশাল্লাহ এটাই হবে। দেখ কাচের উপর নকশা করার কাজে কি ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হয় হয় হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে আমরা কাচের উপর নকশা করি। আচ্ছা, 6 সেকেন্ডে তবে বিক্রিয়ার হার কত, বিক্রিয়াটিতে এতটুকু বৃদ্ধি পায় 6 সেকেন্ডে, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় এত সেকেন্ডে, তাহলে বিক্রিয়ার হার কত, বিক্রিয়ার হার কেমনে লিখবো আমরা, ডেল্টা NO2 ডিভাইডেড বাই ডেল্টা টি, N2O5 না NO2 দেওয়া আছে, NO2 দেওয়া আছে, ইন্টু কত রে 1/4, 6 সেকেন্ড। এই অঙ্কটা করলাম তো একবার, এটা আবার রিপিট কেন, এটা একবার করছি মনে হচ্ছে, 6 সেকেন্ডে বৃদ্ধি পায় এরকম অঙ্ক করছি, দেখি তো, এটা করছি মনে হচ্ছে।
এই অঙ্কটা করছি মনে হচ্ছে, এই যে দেখ 6 সেকেন্ডে করছি, এই অঙ্ক করছি তো 1.25 × 10⁻⁴, এই যে সেম অঙ্ক। এটা কি রিপিট হয়েছে মনে হয়? এটা মনে হয় রিপিট হয়েছে বাপ, এটা মনে হয় রিপিট হয়েছে। দেখি দেখি, ও খুলনা ইউনিভার্সিটি আসছে সেম অঙ্ক ভাইয়া। অ্যান্সার হবে এটা 1.25 × 10⁻⁴, এটা করা হয়েছে। এটা করা হয়েছে, এটা করবো না, আগে করা হয়েছে। এটা আগে করা হয়েছে, এটা আগে করা হয়েছে, ঠিক আছে। সো এটা করা হয়েছে, সো চিল, আলহামদুলিল্লাহ, বাইচা গেলাম। তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণ, এটা কি হয়? সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি। মনে আছে বলছিলাম সক্রিয় শক্তি কখনো চেঞ্জ হয় না, আমরা যেটা চেঞ্জ করি সেটা হচ্ছে সক্রিয় শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা। তাহলে সক্রিয় শক্তি অণুর সংখ্যা বৃদ্ধি, শেষ। এটা বাড়ছে, দ্যাটস ওয়াই বাড়ে। সর্বোচ্চ উত্তাপ পেতে কি করতে হবে? বিক্রিয়াটি তাপ উৎপাদী। ওকে, আরে ভাই এত অনেক কাহিনী, লাস্ট হাতে পুরো অ্যাপ্লাই করতে হবে। ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ। আবার উৎপাদে মোল সংখ্যা কম না বেশি বিক্রিয়কের থেকে রে? উৎপাদে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে বিক্রিয়কে বেশি। তাইলে উৎপাদে মোল সংখ্যা কম, চাপ বাড়াইলে হবে না। চাপ বাড়াইলে সামনের দিকে যাবে। হ্যাঁ, চাপ বাড়াইতে হবে, বেশি চাপ, বেশি চাপ লাগবে। বেশি চাপ নাকি? বেশি চাপ দিব? হ্যাঁ বেশি চাপ, আর তাপমাত্রা কম লাগবে কারণ তাপ উৎপাদী। বেশি চাপ কম তাপমাত্রা, বেশি চাপ কম তাপমাত্রা, কই আছে বেশি চাপ বেশি, না এটা না। বেশি চাপ বেশি কম তাপমাত্রা, এই যে বেশি চাপ কম তাপমাত্রা, আরে আছে, পাই গেছি মামা, পাই গেছি। ওকে, আচ্ছা। 10 সেকেন্ডে এতটুকু আয়োডিন মুক্ত আয়োডিন উৎপন্ন হয়, এই বিক্রিয়ার গড় গতিবেগ নির্ণয় করো। এই অঙ্কটা ভালো অঙ্ক। হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্স নাই, জানোস। এবং তোরা জেনে অবাক হবি যে খুলনা ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রতি বছর বেশ অ্যামাউন্ট অফ স্কলারশিপ পায়, বেশ অ্যামাউন্ট অফ স্কলারশিপ পায়। সো পড়াশোনার জন্য খুলনা ইউনিভার্সিটি খুবই চমৎকার, এবং খুবই নিরিবিলি একটা জায়গা, খুলনা শহর থেকে বাইরে, ভালোই আছে জায়গাটা। H2SO4 প্লাস H2O2। ওকে, সো এখানে যেটা হয় K2SO4 প্লাস 2H2O, K2SO4 প্লাস 2H2O, আর এখানে তৈরি হবে হচ্ছে আয়োডিন। আয়োডিন বিমুক্ত হয়েছে, এই যে আয়োডিন বিমুক্ত হয়েছে, বিমুক্ত হয়েছে। এবার আয়োডিন বিমুক্ত হয়েছে কতটুকু করে? 10 সেকেন্ডে এতটুকু বিমুক্ত হয়েছে। এটা তুই অনেক ইজি রে, এটা তুই অনেক ইজি, খালি বিক্রিয়া লিখতে হয়ে যাচ্ছে। এই দেখ, এটার সাপেক্ষে বিক্রিয়ার রেট কত হবে? রেট, আর আর মানে রেট, এটা কি লিখবো রে? ডেল আই টু ডিভাইডেড বাই ডেল টি, সংখ্যা তো সবই ওয়ান, তাহলে দিয়ে দিই। কতটুকু আয়োডিন বিমুক্ত হয়েছে? 10⁻⁻5। আর সময় কত? 10 সেকেন্ড, তাহলে অ্যান্সার কত হবে? 10⁻⁻6 মোল পার লিটার পার সেকেন্ড। শেষ হয়ে গেছে। আরে আল্লাহ। আচ্ছা, এটা আমাদের সময়কার প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা বেশ মজার। যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়, দেখ আমি তো দেখাই, এই প্রশ্নটা বেশ মজার। এটা আমাদের সময়কার প্রশ্ন, না সরি 14-15 তো আমাদের আগের বছরের, ভুল বললাম। আমি ভাবছি আমাদের সময়কার, 14-15 তো আমার আগের বছর, মাথাটা তো ঠিক নাই। 15 দেখে ভাবছি আমার ব্যাচ, পরে দেখি 14-15। ওকে, দুইটারই ঘনমাত্রা দ্বিগুণ করবো, তাহলে এটারে কি করব? 2 গুণ করবো, 2A করবো, আর এটারে 2B করবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 4 × A × B × K। তার মানে এটা কি আগের রেট, তাহলে 4 × R1, তাহলে কয় গুণ বাড়বে রে? 4 গুণ, 4 টাইমস। ঘনমাত্রা দ্বিগুণ বাড়াইছি। দ্বিতীয় ক্রমবিক্রিয়ার হার ধ্রুবকের একক কোনটি? এটা আমার দাগানো উচিত না, কারণ এটা আমি একদম বের করে বের করে দেখাইছিলাম সবগুলা, মনে আছে তোদের? ওই যে অনেকগুলা দেখাইছিলাম, লিটার পার মোল পার সেকেন্ড হবে। অর্ধেয় বিক্রিয়ার হার ধ্রুবক কত? 10 মিনিট। আবার ক্যালকুলেটর ছাড়া অঙ্ক, দূর। অর্ধেয় T½ ln2 ডিভাইডেড বাই ল্যামডা। বিরক্ত হয়ে গেলাম, হ্যাঁ, সব ক্যালকুলেটর ছাড়া অঙ্ক দিয়ে রাখছে। এটা কেন করে তোদের সাথে এরকম? T½ ডিভাইডেড বাই, না কি লিখলাম, হইলো না, দেখবো ln2/T½ ln2 ডিভাইড বাই T½ ln2 তোরে বলছিলাম মুখস্থ রাখতে 0.693, আর T½ হচ্ছে তোর 10 মিনিট। তাহলে আরো একটা দশমিক আসবে 0.0693, তাহলে এটাকে দশমিক 6.93 ইন্টু 10⁻⁻², এই যে অ্যান্সার, সি নাম্বারটা 6.93 ইন্টু 10⁻²। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে অ্যাকুয়াস পাওয়া যাবে। অ্যাকুয়াস, এই যে অ্যাকুয়াস, এগুলো অ্যাকুয়াস বোঝায়। শেষ আলহামদুলিল্লাহ, ফাইনালি। অনেক প্যারা হয়ে গেল তাদের সাথে, আসলে অনেকটা লম্বা একটা সেশন গেল। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।